ভরবেগের সংরক্ষণশীলতা, এটাকে আমরা টাইপ 3 বললাম। ভর বেগের সংরক্ষণশীলতা, এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক? এই টপিক থেকে তো অলরেডি প্রশ্ন আসেই, পাশাপাশি এই টপিকের সাথে অন্য ছোট ছোট টপিক জুড়ে দিয়ে বেশ সুন্দর সুন্দর ম্যাথ তৈরি করা যায়। যেমন অলরেডি আমরা করছি প্রাসের অধ্যায়, দেখো এই টপিকের সাথে প্রাসের কনসেপ্টটা মিশাই দিয়ে কিন্তু আমরা ম্যাথ বানাইতে পারি, এবং সেই ম্যাথগুলো আমরা কিন্তু প্রাসের অধ্যায় অলরেডি করে আসছি। এই টপিকের সাথে ভরবেগের সংরক্ষণশীলতার সাথে আমরা শক্তির সংরক্ষণশীলতা বা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে এইগুলা মিক্স করে দিয়ে আরো ম্যাথ বানাতে পারি। তো এটা আমরা অলরেডি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করছি, এই কারণে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ভরবেগের সংরক্ষণশীলতার মেইন যে কথাটা, এই মেইন কথাটা কি? মেইন কথাটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে ভরবেগ সর্বদাই সংরক্ষণশীল থাকবে, অর্থাৎ ভরবেগ সর্বদাই ধ্রুব থাকবে। মানে আদিতে ভরবেগের সমষ্টি যা হবে, শেষে ভরবেগের সমষ্টি তাই হইতেই হবে। এখন আদি আর শেষ ব্যাপারটা আমরা বুঝবো কিভাবে? আদি আর শেষ ব্যাপারটা বুঝবো হচ্ছে সংঘর্ষ বা ধাক্কা ধাক্কির আগের যে ঘটনাটা সেটা হচ্ছে আদি, সংঘর্ষ বা ধাক্কা ধাক্কির পরের যে ঘটনাটা সেটা হচ্ছে শেষ। তাহলে আমরা একটু মেইন যে কনসেপ্টটা এটা একটু লিখে নিই, যে কোন নির্দিষ্ট দিকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, বাট আমরা এটা মিস করে যাই, যে কোন একটা নির্দিষ্ট দিকে ভরবেগ সর্বদা সংরক্ষণশীল, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। শেষ ভরবেগের সমষ্টি আমরা এই কোন একটা নির্দিষ্ট দিক এটা কিন্তু মেনশন করি না, আমরা সর্বদা বলি ভরবেগ সংরক্ষণশীল থাকবে, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। বাট অবশ্যই এটা মেনশন করতে হবে যে এই ঘটনাটা ঘটতে হবে কোনো একটা নির্দিষ্ট দিকে, আমরা অ্যাক্সিসটা ঠিকঠাক রাখতে হবে। তাহলে এখন দেখো এই যে টপিকটা, এই টপিকটার উপর ভিত্তি করে কি কি ধরনের ম্যাথ হইতে পারে। আমরা 9-10-এ কিছু ম্যাথ করে আসছিলাম, যে দুইটা গাড়ির ধাক্কা ধাক্কি বা সংঘর্ষের ম্যাথ, যে দুইটা গাড়ি পরস্পরের বিপরীত দিক থেকে আসতেছে বা তারা একই দিকে যাইতে পারে, কিছু সময় পর সংঘর্ষ হইলো, সংঘর্ষের পর দুইটা গাড়ি মিলিত অবস্থাও হয়ে যেতে পারে, আবার আলাদা আলাদাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মিলিত বেগ বা আলাদা আলাদা বেগ আমরা নির্ণয় করছি এই ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা খাটায়, সূত্রটা খাটায়। তারপরে বন্দুক থেকে যখন গুলি নির্গত হয় তখন এই ক্ষেত্রে বন্দুকের যে পশ্চাৎ বেগটা এটাও আমরা বের করতে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা খাটায়। আর ইন্টারমিডিয়েটে আমরা নতুন একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে রকেট উৎক্ষেপণ। রকেট উৎক্ষেপণ করতে গেলে কিন্তু এই যে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটাকে আমাদের কাজে লাগাইতে হয়। তো এক এক করে ব্যাপারগুলো আমরা দেখি। তো প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে সংঘর্ষ বা ধাক্কা ধাক্কি। মনে করো এটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা, এই সরল রৈখিক রাস্তায় দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে। এই একটা গাড়ি এর ভর হচ্ছে m1 এবং এই একটা গাড়ি এর ভর হচ্ছে m2, এবং এর যে আদিতে বেগটা ছিল এটা হচ্ছে u1 আর এর যে বেগটা ছিল এটা হচ্ছে u2। এখন মনে করো যে u2 এর চেয়ে u1 এর মানটা বেশি এবং তারা একটা নির্দিষ্ট সরল রৈখিক রাস্তায় যাচ্ছে, তাহলে কিছুক্ষণ পর কিন্তু এই যে গাড়িটা, এই গাড়িটা ওই গাড়িটাকে ধাক্কা দিবে, মানে সংঘর্ষ ঘটাবে। এখন ধাক্কার পরে মনে করো দুইটা গাড়ি মিলে একটা মিলিত বস্তু হয়ে গেল, এরকম ধাক্কা লাগলো বা অ্যাক্সিডেন্ট হইলো, তারপরে কিন্তু এই যে দুইটা গাড়ি মিলে একটা মিলিত বস্তু হয়ে গেল। তো যখন এরকম মিলিত বস্তু হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে মিলিত ভরটা হবে হচ্ছে m1 প্লাস m2। এখন আমি মনে করি মিলিত বেগটা বের করতে চাই, ধরলাম মিলিত বেগটা হচ্ছে v। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট এখানে কাজে লাগাবো। এই যে সংঘর্ষ ঘটছে, এই সংঘর্ষের আগের ঘটনা হচ্ছে আদি, তাহলে আগে এই দুইটার ভরবেগ যোগ করব, ভরবেগের সমষ্টি নিব, আদিতে ভরবেগের সমষ্টি। তাহলে কি হবে m1 u1 প্লাস m2 u2, আদিতে প্রথমটার ভরবেগ, আদিতে শেষটার ভরবেগ, দ্বিতীয়টার ভরবেগ, এই দুইটার সমষ্টি, এইটা হবে শেষে ভরবেগের সমষ্টি সমান। তো সংঘর্ষের পরে কি ঘটনা ঘটছে, দুইটা মিলে একটা মিলিত বস্তু হয়েছে, তাহলে মিলিত ভর হচ্ছে m1 m2 এবং মিলিত বেগ হচ্ছে v। তাহলে এইটাই হচ্ছে শেষে ভরবেগের সমষ্টি। তাহলে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। এখান থেকে আমার সব ডাটা দেওয়া থাকবে, মিলিত বেগ আমরা খুব সহজে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। এখন কথা হচ্ছে কি সব সময় কি মিলিত হয়ে যাবে? গাড়ি দুইটা এরকম মিলিত থাকবে, আলাদা আলাদা থাকতে পারে না সংঘর্ষের পরে? হ্যাঁ, আলাদা আলাদাও থাকতে পারে। তো যদি আলাদা আলাদা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখবো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে মিলিত হয়নি, আলাদা আলাদা আছে, তাহলে এই যে এইটার শেষ বেগ আর এইটার শেষ বেগ, এই যে প্রথমটার শেষ বেগ v1, দ্বিতীয়টার শেষ বেগ হচ্ছে v2। তাহলে এই u1 u2 হচ্ছে সংঘর্ষের আগে আর v1 v2 হচ্ছে সংঘর্ষের পরে। তাহলে এখানে ওই যে আদি বেগ আর শেষ বেগের যে কনসেপ্টটা, এটা কিন্তু গতিবিদ্যা অধ্যায়ে আমরা যে কনসেপ্টটা পড়ছি তার সাথে কিন্তু মিলতেছে না, এটা কিন্তু আলাদা, এটা একটু মাথায় রাখবা। গতিবিদ্যা অধ্যায়ে আমরা আদি বেগ এবং শেষ বেগের যে ধারণাটা পাইছিলাম সেটা হচ্ছে সময় গণনার শুরুতে যে বেগ
সেটা হচ্ছে আদিবেগ। আর আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাউন্ট করলাম, গাড়ির বেগটাকে অবজার্ভ করলাম, করার পরে ওই টি সময় শেষে, হ্যাঁ সময় গণনা যখন আমি শেষ করতেছি, তখন যে বেগটা, সেই বেগটা হচ্ছে শেষ বেগ। আর এই ক্ষেত্রে সংঘর্ষের আগের গুলা হচ্ছে আগের বেগ হচ্ছে আদি বেগ, সংঘর্ষের পরের বেগটা হচ্ছে শেষ বেগ। তো এই জিনিসটা একটু কিন্তু মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটা হচ্ছে বন্দুক থেকে গুলি ছোড়া। তো বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে আমরা 9-10 দেখে আসছি যে এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, mv = -mv, বড় হাতের m বড় হাতের v, ছোট হাতের m ছোট হাতের v। তো এই যে বড় হাতের m বড় হাতের v, এটা হচ্ছে বন্দুকের ভর বন্দুকের বেগ, ছোট হাতের m ছোট হাতের v হচ্ছে গুলির ভর গুলির বেগ। তো এই সূত্রটা আসলো কোত্থেকে? এই সূত্রটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা থেকে আসলো। দেখি আমরা একটু আনতে পারি কিনা, আমরা একটু ব্যাপারটা বুঝি। এটা হচ্ছে একটা বন্দুক, এই বন্দুক থেকে আমি একটা গুলি ছুড়বো। তো বন্দুকের মধ্যে মনে করো এই হচ্ছে গুলিটা আছে। যখন বন্দুকের মধ্যে গুলিটা আছে তখন কিন্তু বন্দুকেরও কোনো বেগ নেই, গুলিরও কোনো বেগ নেই। বন্দুকের যে ভরটা সেটাকে আমরা বললাম বড় হাতের m, আর গুলির যে ভরটা সেটাকে আমরা বললাম হচ্ছে ছোট হাতের m। বন্দুকের আদিতে কোনো বেগ নাই, তাহলে বন্দুকের আদিতে বেগ হচ্ছে 0, আর এই যে গুলিরও আদিতে কোনো বেগ নাই, তাহলে গুলির আদিতে বেগ হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে বেগ, আদি বেগ এটারও 0, আদি বেগ গুলির এটারও 0 হচ্ছে। এইবার বন্দুক থেকে এবার হচ্ছে পরের ঘটনাটা, সংঘর্ষ, ধাক্কাধাক্কি। কি হবে? যখনই আমি ট্রিগার চাপ দিব তখন গুলিটা একটা বেগ নিয়ে বের হয়ে যাবে, এটাই হচ্ছে সংঘর্ষ, এটাই হচ্ছে ধাক্কাধাক্কি। তাহলে যখন গুলিটা বের হয়ে গেল বন্দুক থেকে, দেখো বন্দুক থেকে গুলিটা বের হয়ে গেল, এই হচ্ছে গুলিটা বের হয়ে গেল, একটা নির্দিষ্ট বেগ নিয়ে বের হয়ে গেল। ধরো এই যে গুলিটা, এই গুলিটার বেগ হচ্ছে ছোট হাতের v, গুলির ভর আমরা কত ধরছিলাম? ছোট হাতের m ধরছিলাম, বন্দুকের ভর বড় হাতের m। এবার হবে কি, বন্দুকের একটা বেগ থাকবে, বন্দুকের বেগটাকে আমরা বলতেছি বড় হাতের v। তাহলে এইটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা, আর এইটা হচ্ছে সংঘর্ষের পরের ঘটনা। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা খাটাই, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি। তাহলে বড় হাতের m গুণ হচ্ছে তার বেগ 0, তাহলে 0, ছোট হাতের m গুণ তার বেগ হচ্ছে 0, তাহলে 0 + 0, এইটা হচ্ছে আদিতে ভরবেগের সমষ্টি। এবার সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, তাহলে সংঘর্ষের পরে এর ভর m, এর বেগ বড় হাতের v, তাহলে বড় হাতের m বড় হাতের v। সংঘর্ষের পরে এর ভর ছোট হাতের m আর বেগ হচ্ছে ছোট হাতের v, তাহলে ছোট হাতের m ছোট হাতের v। তাহলে দেখো তো ব্যাপারটা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে অতএব বড় হাতের m বড় হাতের v = ছোট হাতের m ছোট হাতের v। তো এইটা হচ্ছে গুলি এবং বন্দুকের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা। তো মেইনলি প্রথম সূত্রটা কিন্তু এইটা থেকেই আসলে এই লাইনটা আসে। তো আমরা এইটাকে সূত্র হিসেবে মাথায় রাখবো। তো এখানে মাথায় রাখবো বড় হাতের m হচ্ছে বন্দুকের ভর, আর বড় হাতের v হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, মানে বন্দুকের এই যে বেগটা, এই বেগটা হচ্ছে পশ্চাৎ বেগ। মানে তুমি দেখো, খেয়াল করো, এখানে যে মাইনাস আসছে, মাইনাস এই জিনিসটা মিন করে এই বেগটা যে ডিরেকশনে, এই বেগটা সেই ডিরেকশনে না। অর্থাৎ গুলিটা যদি সামনের দিকে যায় তাহলে বন্দুকের বেগটা কিন্তু আর সামনের দিকে না, ওই দিকে না, একই দিকে না, তার বিপরীত দিকে। এই বিপরীত দিকে এটাই মিন করে, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। মানে তুমি যদি বন্দুক থেকে একটা গুলি ছুড়ে দাও তাহলে আসলে বন্দুকটা একটা বেগ নিয়ে পিছন দিকে পিছাই যাবে। এই ঘটনাটা তোমরা মনে করো যে ন্যাশনাল জিওগ্রাফি বা এরকম একটা চ্যানেল ছিল, চ্যানেলে একটা অনুষ্ঠান হইতো, সায়েন্স অফ স্টুপিড, এই যে অনুষ্ঠানটা হইতো এখানে দেখাইতো আর কি, যে কেউ মনে করো যে হঠাৎ করে প্রথম আর কি বন্দুক থেকে গুলি ছুটছে, গুলি ছুড়ে দেওয়ার সাথে সাথে মনে করো যে এইদিকে এমন একটা ধাক্কা খাইছে আর কি, মানে বন্দুকের পশ্চাৎ বেগের জন্য। তো এই ব্যাপারগুলো দেখাইতো আর কি ওইখানে। তো এই জিনিসটা মাথায় রাখবো, বড় হাতের m বড় হাতের v হচ্ছে বন্দুকের, আর ছোট হাতের m ছোট হাতের v হচ্ছে গুলির। তো এই সূত্রগুলো খাটায় আমরা ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথগুলো করতে পারি। তো এইগুলা ছিল হচ্ছে মানে ছোটকালের ব্যাপার স্যাপার, কিন্তু ছোটকালের ব্যাপার স্যাপার হলেও কিন্তু এখন আসে, সুতরাং করতে হবে জিনিসগুলা। তো এই টাইপের ম্যাথ আমি আর করাচ্ছি না, আমি একটু ভিন্ন টাইপের কয়েকটা ম্যাথ করাই। তো চলো এবার আমরা ম্যাথ করা শুরু করে দিই। আমাদের থিওরিটা মোটামুটি দেখা শেষ, আমরা ব্যাপারগুলো বুঝে ফেলছি কি করতে হবে। প্রথম ম্যাথটা আমাদের বলতেছে, একজন শিকারীর দিকে 40 কেজি ভরের একটি বাঘ 10 মিটার/সেকেন্ড বেগে ছুটে আসছে। শিকারী তার বন্দুক হতে 800 মিটার/সেকেন্ড বেগে 50 গ্রাম ভরের বুলেট ছোড়ে। আমাদের প্রশ্ন করছে বাঘটাকে থামাতে হলে শিকারী তার বন্দুক থেকে কতগুলা বুলেট ছুড়বে। বাঘটিকে থামাতে গেলে শিকারীকে
কতগুলো বুলেট ছোড়া লাগবে, কতগুলো বুলেট ছোড়া লাগবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। তো দেখো, একটা বাঘ শিকারের দিকে ধেয়ে আসতেছে, বাঘের ভর দেওয়া আছে 40 কেজি এবং বাঘের বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখন বাঘটাকে থামানোর জন্য শিকারী তার বন্দুক থেকে গুলি ছুটছে, গুলির ভর হচ্ছে 50 গ্রাম এবং গুলি তার বন্দুক থেকে বের হয় হচ্ছে 800 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন করছে বাঘটাকে যদি সে থামাইতে চায়, শিকারী যদি থামাইতে চায়, তাহলে তার বন্দুক থেকে কতগুলো বুলেট ছোড়া লাগবে। তা আমরা ধরে নিই যে n সংখ্যক বুলেট ছোড়া লাগবে। দেখো, ব্যাপারটা অনেকে এভাবে চিন্তা করতে পারে যে গুলি যদি বাঘের মাথায় করা হয় বা একেবারে জায়গা মতো করা হয়, তাহলে তো বাঘ তো মরেই যাবে, বাঘ তো থেমেই যাবে। তো ব্যাপারটা আসলে এভাবে চিন্তা করো না, ব্যাপারটা তুমি আসলে ফিজিক্স দিয়ে চিন্তা করো। মানে বাঘটাকে রক্ত মাংসের বাঘ চিন্তা না করে তুমি একটা রোবট বাঘ চিন্তা করো, যার একটা ভর আছে, যার একটা বেগ আছে এবং শিকারীকে টার্গেট করে বাঘটা ধেয়ে আসতেছে। তো এই রোবট বাঘটাকে থামাইতে গেলে আমার কতগুলো বুলেট ছোড়া লাগবে বের করতে হবে। তো এইটা হচ্ছে বাঘ, এইটা হচ্ছে বাঘ, এই বাঘটা শিকারের দিকে ধেয়ে আসতেছে আর শিকারী এখান থেকে গুলি ছুটতেছে। তো ব্যাপারটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে ম্যাথটা আমাদের করতে হবে। কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতা এখানে প্রযোজ্য হবে? গুলি এবং বাঘ দুইটা আলাদা আলাদা বস্তু। এখন গুলিটা গিয়ে যখন বাঘের গায়ে লাগতেছে, এটাই হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষের পর গুলিটা কিন্তু বাঘের শরীরে গেঁথে যাচ্ছে। তাহলে সংঘর্ষের পর গুলি এবং বাঘ মিলে একটা মিলিত বস্তু হয়ে যাচ্ছে এবং এই মিলিত যে বেগটা, এই বেগটা হবে শূন্য, কারণ আমার কি বাঘটাকে থামাইতে হবে। তাহলে সংঘর্ষটা হচ্ছে বাঘের গায়ে গুলি লাগা, এর আগে বাঘের ভরবেগ, গুলির ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ, এদের সমষ্টি হবে গুলি লাগার পরে। তাহলে গুলি লাগার পরে বাঘ আর গুলি মিলে একটা মিলিত বস্তু m1 + m2, তার যে বেগটা অর্থাৎ মিলিত যে বেগটা সেইটা হতে হবে শূন্য, বাঘটাকে যদি থামতে হয়। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের বোঝা গেছে। তাহলে এখন আমরা দেখো এখান থেকে একটু চিত্র আঁকি। এটা হচ্ছে বন্দুক, এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। তাহলে গুলির ভর আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 50 গ্রাম এবং গুলির বেগ দেওয়া আছে 800 মিটার পার সেকেন্ড। বাঘের ভর হচ্ছে 40 কেজি এবং বাঘের যে বেগটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আদির ঘটনাগুলো যোগ করি। আদিতে ভরবেগের সমষ্টি, তাহলে আদিতে এর ভর হচ্ছে 50 গ্রাম, তাহলে 50 × 10⁻³ গুণ হচ্ছে 800। তাহলে আদিতে গুলির ভরবেগ প্লাস আদিতে বাঘের ভরবেগ। তো দেখো, গুলিটা যেদিকে গেছে বাঘের বেগটা কিন্তু তার বিপরীত দিকে, তাহলে বাঘের বেগটাকে আমরা মাইনাস ধরে নিব। মানে আমরা যদি এই দিকটাকে প্লাস ডিরেকশন ধরি, তাহলে এর বিপরীত ডিরেকশন অর্থাৎ এই ডিরেকশনগুলো হবে মাইনাস ডিরেকশন। তাহলে বাঘের যে বেগটা 10 মিটার পার সেকেন্ড সেটা কিন্তু মাইনাস ডিরেকশনে। তাহলে বাঘের যে বেগটা সেটা হচ্ছে -10 এবং বাঘের যে ভরটা সেটা হচ্ছে 40 কেজি। তাহলে আদিতে গুলির ভরবেগ, আদিতে বাঘের ভরবেগ যোগ করলাম। এবার শেষে মানে সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষটা কোথায়? যখন এই গুলিটা গিয়ে বাঘের গায়ে লাগছে সেটাই হচ্ছে সংঘর্ষ। তাহলে এই হচ্ছে বাঘ ছিল, এই বাঘের গায়ে গুলিটা লাগছে, এই যে গুলিটা লাগছে। তাহলে গুলি লাগার পরে মিলিত বস্তু m1 + m2 এবং মিলিত যে বেগটা v, ওই যে থেমে যাইতে হবে, তো মিলিত বেগটা হইতে হবে শূন্য। তাহলে m1 + m2 মানে এই যে 50 গ্রাম 50 × 10⁻³ প্লাস হচ্ছে 40 কেজি এবং মিলিত যে বেগটা সেই বেগটা হচ্ছে শূন্য। তাহলে এই পার্টটা আলটিমেটলি এই পার্টটা হয়ে যাবে হচ্ছে শূন্য। এইবার তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে ভরবেগ তো সংরক্ষণশীল হতে হবে। দেখি তো আমরা ভরবেগ সংরক্ষণশীল হয় কিনা। এইটা, এইটা আর এইটা, এই দুইটা যোগ করে হতে হবে শূন্য। তুমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখো যোগ করে কখনো শূন্য হবে না। তো তুমি এখানে কয়টা গুলি নিয়ে হিসাব করতেছো? একটা গুলি নিয়ে হিসাব করতেছো। তুমি দেখো এই যে একটা গুলির আদি ভরবেগ আর এই বাঘের আদি ভরবেগ, এই দুইটা যোগ করে শেষে যে ভরবেগটা সেটা পাওয়া যাচ্ছে না। শেষে ভরবেগের সমষ্টিটা কত হইতে হবে? শূন্য হইতে হবে। এটা পাওয়া যাচ্ছে না। ক্যালকুলেশন করে দেখো, এইটা আর এইটা যোগ করো, যোগ করে দেখো শূন্য পাচ্ছ না। তাহলে শূন্য আমরা পাইতেছি না। আমরা দেখতেছি কি যে এই জিনিসটা বেশি আর এই জিনিসটা কম। তার মানে দেখো, খেয়াল করো, একটা গুলি ছুড়ে তুমি এই বাঘটাকে থামাইতে পারতেছো না। তাহলে তোমার গুলি ছোড়া লাগবে আসলে n সংখ্যক। তাহলে n সংখ্যক গুলির আদি ভরবেগ, এর সাথে একটা n গুণ করে দিবা। এবার আমাদের ওই n এর মানটাই বের করতে বলতেছে। তাহলে n গুণ 50 গুণ 10⁻³ গুণ 800, এটা ইকুয়াল টু হচ্ছে 40 গুণ 10। ওই পাশে নিয়ে গেলাম। এইখান থেকে তুমি হিসাব করে দেখো n এর মান আসবে হচ্ছে 10। তার মানে কয়টা গুলি ছুটতে হবে? 10টা গুলি ছুটতে হবে বন্দুক থেকে যদি বাঘটাকে থামাইতে হয়। এই যে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট খাটাই কিন্তু আমরা ম্যাথটা করছি। এবার দেখো আমরা একটু খুবই কমন সেন্স দিয়ে, হ্যাঁ সহজভাবে একটু চিন্তা করি। বাঘটা একটা ভরবেগ নিয়ে আসতেছে না? একটা ভরবেগ নিয়ে তো শিকারীর দিকে আসতেছে। শিকারী যদি বাঘটাকে থামাইতে চায়, তাহলে বাঘের ভরবেগের সমান ভরবেগ বিপরীত দিক থেকে প্রযুক্ত করতে হবে, তাহলেই থামাইতে পারবে। সহজ কথায়, বাঘ আসতেছে যে ভরবেগ নিয়ে, বিপরীত দিক থেকে যদি সেই ভরবেগের মানের সমান ভরবেগ প্রযুক্ত করা হয়, মানে বিপরীত দিক থেকে, তাহলেই কিন্তু বাঘটাকে থামানো যাবে। তাহলে এই গুলি যে ভরবেগটা দিবে
সেই ভরবেগটা হবে বাঘের ভরবেগের সমান এবং বিপরীত দিক থেকে। তাহলে ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি, n সংখ্যক গুলির ভরবেগ, তাহলে n সংখ্যক গুলির ভর 50 গুণ 10⁻³ এবং বেগ কত, বেগ হচ্ছে 800 ইকুয়াল টু বাঘের ভরবেগ। তো বাঘের ভর কত ছিল 40 এবং বাঘের বেগ কত ছিল 0। তাহলে যদি n সংখ্যক গুলির ভরবেগ বাঘের ভরবেগের সমান হয় তাহলে একমাত্র বাঘটাকে থামানো যাবে। থামাইতে গেলে এই কাজটাই আমার করতে হবে। তো এইখান থেকে এবার আমি n এর মান বের করে ফেলতে পারি, n এর মান আসবে হচ্ছে 10। দেখো এভাবেও কিন্তু আমরা হিসাব করতে পারি। তো আমি আসলে এই যে ঘটনাটা ঘটাইলাম এটাই কিন্তু এই লাইনটা, দেখো এই যে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই লাইন। তো তুমি চাইলে বুঝে এভাবেও করতে পারো, মানে মেইন নিয়মে আর কি, ভরবেগের সংরক্ষণশীলতার মেইন কনসেপ্টে। আর চাইলে কিন্তু খুব সহজে এভাবেও করা যায়, বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে আমরা এই যে n সংখ্যক গুলির মানটা বের করে ফেললাম, যে কতগুলা বুলেট যদি বন্দুক থেকে ছড়ে তো বাঘটাকে থামানো যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তো এটা কিন্তু খুব ভালোভাবে করবা। এবার দেখো এই টাইপের আরেকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। এটা আমাদের বলতেছে স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো তমার কাছে, এটা শাহজাহান তপন স্যারের বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তমার কাছে অয়ন 3.3 কেজি ভরের একটি বল ছোড়ে। তমার ভর 48 কেজি। বলটি লোফার সাথে সাথে তমা 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। আমাদের প্রশ্ন করছে বলটি লুফে নেওয়ার আগ মুহূর্তে বলের বেগ কত ছিল। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে তমা স্কেটিং জুতা পায়ে দিয়ে দাঁড়ানো আছে, এখন অয়ন তার কাছে একটা বল ছুটছে। তো বলটা যখন তমা লুফে নেওয়ার সাথে সাথে সে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। প্রশ্ন করছে তমা যখন বলটা লুফে নিছে তখন ওই মুহূর্তে বলের বেগটা কত ছিল। তা আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে তমা, এই তমার কাছে অয়ন একটা বল ছুটছে, এটা হচ্ছে বলটা। তো বলটা ছুটছে, বলটা ছোড়ার পরে এই তমা বলটাকে কত বেগে ধরছে আর কি, মানে কত বেগে তমার কাছে বলটা গিয়ে পৌঁছাইছে, এটাই আমাদের বের করতে বলতেছে। তো এইটা হচ্ছে আগের ঘটনা। এবার আসে সংঘর্ষের পরে, সংঘর্ষটা কোথায় হয়েছে। সংঘর্ষটা যে বলটা গিয়ে তোমার হাতে পৌঁছাইছে এটাই হচ্ছে সংঘর্ষ, মানে তমা বলটা ধরছে এটাই হচ্ছে সংঘর্ষ। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে একটা গুলি গিয়ে তোমার গায়ে লাগছে, মানে বল তমা ধরছে, ব্যাপারটা অনেকটা এরকম। তো যখনই বলটা ধরছে তমা, তখন বল এবং তমা দুইটা কিন্তু একটা মিলিত বস্তু হয়ে গেছে। এই যে মিলিত বস্তু, তাহলে মিলিত বস্তু হয়ে m1 প্লাস m2 মিলিত যে বেগটা v, এইটা আমাদের বলে দিছে বলটা লুফে নেওয়ার সাথে সাথে লুফে নিয়ে সে 0.32 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। তাহলে লুফে নেওয়ার পরে তার যে বেগটা এটা আমাদের বলে দিছে 0.32 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বস্তুর বেগ না এটা, লুফে নেওয়ার সাথে সাথে এই বেগটা। তাহলে লুফে নিলে m1 প্লাস m2 মিলিত ভর, তারপরে মিলিত বেগটা আমাদের দেওয়া আছে। প্রশ্ন করছে কি এই বলটা গিয়ে তোমার হাতে যখন পৌঁছাইছে তখন বলের বেগটা কত ছিল, আদিতে বলের বেগটা কত ছিল। তাহলে আদিতে এই যে বলের বেগটা, এই বেগটাকে আমরা ধরলাম এটা হচ্ছে u1, আর বলের আদি ভর এটাকে আমরা ধরলাম এটা হচ্ছে m1। তমার ভরটা আমাদের দেওয়া আছে, তমার ভরটা হচ্ছে m2, এটা হচ্ছে 48 কেজি। এবং তমা কিন্তু প্রথমে কিন্তু স্থির অবস্থায় দাঁড়ানো ছিল, স্কেটিং জুতা পায়ে দিয়ে দাঁড়ানো ছিল। তাহলে তার কি কোনো বেগ ছিল, আদিতে কোনো বেগ ছিল, মানে সংঘর্ষের আগে। তাহলে সংঘর্ষের আগে তার কোনো বেগ ছিল না, তাহলে u2 এটা হচ্ছে 0। m1 এর মানটা অর্থাৎ বলের ভরটা সেটা আমাদের দেওয়া আছে 3.3 কেজি। তাহলে বের করতে হবে হচ্ছে u1 এর মানটা, মানে বলের আদি বেগটা বের করতে হবে। তো চিত্র এঁকে দিছি, এখন কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা, সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজে এই u1 এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু লিখি m1 u1 প্লাস m2 u2 এটা ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে বেগ v। তাহলে m1 এর মান 3.3, u1 এর মান এটা আমাদের বের করতে হবে। যেহেতু u2 এর মান 0 তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 0। 3.3 প্লাস হচ্ছে 48, আর এই যে বেগটা এটা হচ্ছে 0.32। তাহলে এইখান থেকে আমরা খুব সহজে এবার u1 এর মানটা বের করে নিতে পারবো, যে বলটা যখন তমা ধরে তো ধরার ঠিক আগ মুহূর্তে বলের বেগ ছিল হচ্ছে এইটা। ভরবেগের সংরক্ষণশীলতার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তো এটা বইয়ের ম্যাথ, এটা অবশ্যই তোমাদের করতে হবে। তো এবার আসো আমরা এবার হচ্ছে এখন তো আমরা দুইটা বস্তু দিয়ে করলাম,
এবার আমরা তিনটা বস্তুর ক্ষেত্রে করব, মানে 2 এর অধিক বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা খাটাবো। 200 কেজি ভরের একটি নৌকার 2 গলুই মানে 2টা প্রান্ত আর কি, 2জন বালক 20 কেজি এবং 25 কেজি ভরের বালক যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দেয়। আমাদের প্রশ্ন করছে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে। নৌকার ভর দেওয়া আছে, নৌকার ভর হচ্ছে 200 কেজি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। আমরা আগে ভরবেগের সংরক্ষণশীলতা খাটাইছি 2টা বস্তুর ক্ষেত্রে, এখানে 3টা বস্তু, 2জন বালক আর নৌকা। আমরা একটা চিত্র আঁকি, এইটা হচ্ছে নৌকাটা। তো এই নৌকার 2টা গলুই, মানে এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই 2টা প্রান্তকে বলা হচ্ছে গলুই। তো এই যে 2টা গলুই, এই 2টা গলুই থেকে 2জন বালক, এখান থেকে একজন বালক সে এইদিকে লাফ দিয়ে পড়ছে, আর এইখান থেকে একজন বালক সে এইদিকে লাফ দিয়ে পড়ছে। এই বালকের ভর হচ্ছে 20 কেজি, সে এইদিকে লাফ দিছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে। এই বালকের ভর হচ্ছে 25 কেজি, এইদিকে লাফ দিছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। নৌকার ভর দেওয়া আছে, নৌকার ভর হচ্ছে 200 কেজি। এখন লাফ দেওয়ার পরে এই যে এই নৌকাটা কত বেগে কোন দিকে যাবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানে যে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টটা বা সূত্রটা আমরা খাটাবো, তাহলে সংঘর্ষের আগে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে আগে বুঝতে হবে সংঘর্ষটা কোথায়। সংঘর্ষটা হচ্ছে এই যে নৌকার গলুই থেকে লাফ দেওয়া, 2জন বালক একই সাথে নৌকার গলুই থেকে লাফ দিছে, এই লাফ দেওয়াটাই হচ্ছে সংঘর্ষ। তাহলে লাফ দেওয়ার আগের ঘটনাগুলো হচ্ছে আদি, লাফ দেওয়ার পরের ঘটনাগুলো হচ্ছে শেষ। তো লাফ দেওয়ার আগে এরও কোনো কিন্তু বেগ ছিল না, এরও বেগ ছিল না, নৌকারও কিন্তু কোনো বেগ ছিল না। তাহলে 3টার বেগই কিন্তু লাফ দেওয়ার আগে 0 ছিল। লাফ দেওয়ার আগে এই বালকের বেগ ছিল 0, লাফ দেওয়ার আগে এই বালকের বেগটা ছিল 0, লাফ দেওয়ার আগে নৌকার বেগটাও কিন্তু 0 ছিল। তাহলে লাফ দেওয়ার আগের ঘটনা হচ্ছে আদি, তাহলে আদি ভরবেগের সমষ্টি। তাহলে আদিতে এর ভরবেগ ছিল 0, কারণ এর ভরের সাথে বেগ গুণ করো আদিতে, তাহলে 0। এর ভরের সাথে এর বেগ গুণ করো আদিতে, তাহলে 0। এর ভরের সাথে এর বেগ গুণ করো আদিতে, তাহলে এটাও পাবা হচ্ছে 0। তাহলে আদি ভরবেগের সমষ্টি। এইবার আসো শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগ লাফ দেওয়ার পরের ঘটনাটা, তাহলে এর ক্ষেত্রে দেখি তো, এর ক্ষেত্রে ভর হচ্ছে 20 আর কত বেগে লাফ দিছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 20 × 3। এর ক্ষেত্রে 25 ইন্টু হচ্ছে 2। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা সবসময় বলি একটা নির্দিষ্ট দিকে আদি ভরবেগের সমষ্টি সর্বদাই ধ্রুব থাকবে, সংরক্ষণশীল থাকবে নির্দিষ্ট দিকে। তো এই কথাটার অর্থ কি? মনে করো এই দিকটাকে আমরা ধরলাম, এই দিকটা হচ্ছে প্লাস দিক, তাহলে এর বিপরীত যে দিকটা, এই দিকটা হবে হচ্ছে মাইনাস দিক। তাহলে আমাদের সব উপাংশগুলো একটা নির্দিষ্ট দিকে নিতে হবে। এর যে বেগটা, এই বেগটা কিন্তু প্লাস ডিরেকশনেই আছে, তাহলে প্লাস ডিরেকশনে তাহলে থাকলে এর বেগের বেগ আগে প্লাস বসা দিব, মানে এইদিকে যে বেগগুলো কাজ করবে সেগুলো হচ্ছে প্লাস ডিরেকশনে। তাহলে এর বিপরীত দিকে যারা কাজ করবে তারা হচ্ছে মাইনাস ডিরেকশনে। তাহলে এর বিপরীত দিকে যে এই বেগটা কাজ করতেছে তার আগে আমরা মাইনাস বসাই দিব। তাহলে নির্দিষ্ট দিকে আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি যদি সমান থাকতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই 2 এর আগে মাইনাস বসাইতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এর বেগের আমি উপাংশ নিলাম হচ্ছে এই দিক বরাবর। তাহলে দেখো তো ব্যাপারটা, এর বেগটা এইদিকে হচ্ছে 2, আমি যদি এই দিক বরাবর উপাংশ নিই তাহলে এই দিকের সাথে কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 2 cos 180 ডিগ্রি, তার মানে -2। মানে আমি এই দিক বরাবর সব বেগের উপাংশ নিতেছি বা এই দিক বরাবর সংরক্ষণশীলতা খাটাইছি। তাহলে সহজে তুমি এভাবে চিন্তা করবা যে যে দিকগুলো এইদিকে আছে আমরা একটা নির্দিষ্ট দিককে ধরে নিব যে এইদিকে নির্দিষ্ট দিক, সেটা হচ্ছে প্লাস, তাহলে এর বিপরীত দিকগুলো হবে মাইনাস। তাহলে প্লাস ডিরেকশনে যারা আছে তাদের আগে প্লাস বসাই দিব এবং মাইনাস ডিরেকশনে বিপরীত ডিরেকশনে যারা আছে তাদের আগে মাইনাস বসাই দিব। ক্লিয়ার? তাহলে এই বালকের শেষ ভরবেগ, এই বালকের শেষ ভরবেগ নিলাম। এবার হচ্ছে নৌকা, 3টা বস্তু যেহেতু এখানে, তাহলে নৌকার ভর হচ্ছে 200 এবং নৌকার যে বেগটা, শেষে যে নৌকার বেগটা সেই বেগটাকে ধরলাম আমরা v। এই নৌকার বেগটাই আমাদের বের করতে বলছে যে নৌকাটা কত বেগে কোন দিকে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু খুব সহজে নৌকার বেগটা বের করে নিতে পারবো। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে
যে এখানে অন্য কোনো বল কিন্তু কাজ করে নাই, মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কিন্তু কাজ করে নাই। এখানে কোনো বাতাসের বাধা নাই, এখানে এই যে পানির যে তলটা, এই তলের কোনো সান্দ্র বল বা প্লবতা বল এইগুলা কিন্তু কাজ করতেছে না। আপাতত আমরা এই জিনিসটা ধরে নিব, শুধুমাত্র এখানে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল এখানে ক্রিয়ারত নাই। তাহলে 20 × 3 মাইনাস 25 × 2 মানে 50, তাহলে 10 ভাগ হচ্ছে 200। এইখান থেকে আমরা যে মানটা পাবো, বেগের যে মানটা পাবো ভি, এটা হবে হচ্ছে 0.05 এবং তার সামনে একটা মাইনাস থাকবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটা কত বেগ নিয়ে যাবে? এত বেগ নিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবে, নৌকাটা কত বেগ নিয়ে কোন দিকে যাবে, এটাই আমাদের প্রশ্ন ছিল। কোন দিকে, দিকটা আমাদের মেনশন করতে হবে। দিকটা আমরা কিভাবে বলবো? দেখো তো, এই বেগের আগে কি আসছে? মাইনাস আসছে। তাহলে এই দিকটাকে আমরা ধরছিলাম প্লাস, তার বিপরীত দিকটা হচ্ছে মাইনাস। তার মানে এই প্লাস ডিরেকশনে সে যাবে না, মাইনাস ডিরেকশনে যাবে, যেহেতু এই বেগের আগে মাইনাস আসছে। তাহলে আমরা বলবো কিভাবে, উত্তরটা লিখবো কিভাবে? এইদিকে লাফ দিছে কে? 25 কেজি ভরের বালকটা। তাহলে আমরা লিখবো 25 কেজি ভরের বালক যেদিকে লাফ দিয়েছে, যেদিকে লাফ দিয়েছে সেদিকে যাবে। কোন দিকে যাবে? 25 কেজি ভরের বালক যেদিকে লাফ দিয়েছে সেদিকে নৌকাটা যাবে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে, আমরা যখন সংঘর্ষের ম্যাথগুলো করি, দেখো এই হচ্ছে একটা গাড়ি, মনে করো এদিকে যাইতেছে, বিপরীত দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে। এই গাড়িটার ভর হচ্ছে 25 কেজি এবং তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর এই গাড়িটার ভর হচ্ছে 20 কেজি, তার বেগ হচ্ছে এদিকে 3 মিটার পার সেকেন্ড, পরস্পরের মুখোমুখি আসতেছে। এখন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হইলো, সংঘর্ষের পরে দুইটা গাড়ি মিলে একটা মিলিত বস্তুতে পরিণত হইলো। প্রশ্ন হচ্ছে মিলিত বস্তুটা কত বেগে কোন দিকে যাবে। তো কত বেগে কোন দিকে যাবে আমরা কিন্তু এভাবে ম্যাথ করে বেগের মানটা এবং দিকটা নির্ণয় করতে পারি। তো আমরা এইভাবে করব না, আমরা কমন সেন্স দিয়ে একটু বুঝতে চাই যে আসলে কোন দিকে যাওয়া উচিত, মিলিত বস্তুটা কোন দিকে যাওয়া উচিত, তার জন্য ক্যালকুলেশন করা লাগবে না। তো দেখো, কেউ চাইলে এইভাবে বলতে পারে যে দুইটা গাড়ি পরস্পরের বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে যে গাড়ির বেগের মানটা বেশি মিলিত হয়ে ওই গাড়িটা ওই মিলিত বস্তুটাকে ওই দিকে নিয়ে যাবে। তাহলে দেখো, এই গাড়িটার বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর এর বেগের মান 2 মিটার পার সেকেন্ড। কার বেগটা বেশি? এর বেগটা বেশি। তাহলে মিলিত হয়ে এই গাড়িটা ওই মিলিত বস্তুটাকে ও যেদিকে যাচ্ছিল সেই দিকে নিয়ে যাবে, মানে এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যেদিকে যাচ্ছিল মিলিত বস্তুটা সেই দিকে যাবে। কেউ চাইলে বেগের কথা চিন্তা করে এভাবে বলতে পারে। এখন অনেকে ভাবলো কি যে তুমি ভাই বেগের কথা ভাবতেছো, আমি বেগের কথা ভাববো না, আমি ভরের কথা ভাববো। এর ভর হচ্ছে 20 কেজি আর এর ভর হচ্ছে 25 কেজি, কার ভর বেশি? এর ভর বেশি। তাহলে কেউ কিন্তু এটাও বলতে পারে যেহেতু এর ভর বেশি, সংঘর্ষের পরে এর ভর যেহেতু বেশি, এর ভরের প্রাধান্য দিয়ে এই যেদিকে যাচ্ছিল সেই দিকে যাবে, অর্থাৎ এ যাচ্ছিল এইদিকে, তাহলে মিলিত হয়ে গাড়িটা এদিকে যাবে। কেউ কিন্তু এইভাবে বলতে পারে, মানে কেউ শুধুমাত্র বেগের কথা চিন্তা করলো, কেউ শুধুমাত্র ভরের কথাটা চিন্তা করলো। তো ব্যাপার হচ্ছে কি, দুইটাই ভুল। শুধুমাত্র বেগের কথা চিন্তা করা যাবে না, বা শুধুমাত্র ভরের কথাটাও চিন্তা করা যাবে না। ভর বেগ দুটার কথাই চিন্তা করতে হবে। তাহলে ভর এবং বেগ এর গুণফল হচ্ছে ভর বেগ। তাহলে আমাদের আসলে ভর দিয়ে বা বেগ দিয়ে বললে হবে না, আমাদের ভর বেগ দিয়ে বলতে হবে। তুমি দেখো তো, এর ভর বেগ কত? 25 গুণ 2 কত? 50। আর এর ভর বেগটা কত? 20 × 3 মানে 60। তাহলে কার ভর বেগটা বেশি? এর ভর বেগটা বেশি। তাহলে সংঘর্ষের পরে যেহেতু এর ভর বেগটা বেশি, সংঘর্ষের পরে মিলিত বস্তু হয়ে গাড়িটা এই যে গাড়িটা যেদিকে যাচ্ছিল মিলিত বস্তুটা সেই দিকে যাবে, অর্থাৎ যার ভর বেগটা বেশি তার প্রাধান্যটাই পাবে। কথাটা বোঝা গেল? যার ভর বেগটা বেশি তার প্রাধান্যটা পাবে। যেহেতু এর ভর বেগ বেশি, মিলিত বস্তু হয়ে একে সাথে নিয়ে বলবে তুম সাথ মের সাথ চলোগে। বুঝতে পারছো ব্যাপারটা আর কি? তাহলে এই আসলে যেদিকে যাচ্ছিল সেই দিকে নিয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটা আমরা এইভাবে কিন্তু বলতে পারি। যেমন দেখো, এই ক্ষেত্রে দেখো, একটু খেয়াল করো, এই ক্ষেত্রে 20 × 3 এর ভর বেগ হচ্ছে 60। এই ক্ষেত্রে 25 × 2 এর ভর বেগ হচ্ছে 50। তাহলে এ যখন এদিকে লাফ দিয়ে পড়ছে, দেখো এ যখন এদিকে লাফ দিয়ে পড়ছে, নৌকাটাকে ধাক্কা দিছে এইদিকে, লাফ দিয়ে পড়লো এইদিকে। যে আমরা জানি না যে নৌকা থেকে লাফ দিয়ে পড়লে নৌকা পিছন দিকে সরে যায়। তাহলে এ যখন নৌকা থেকে লাফ দিয়ে এদিকে পড়ছে, তখন নৌকাটা সরে গেছে হচ্ছে এইদিকে। আর এ যখন নৌকা থেকে এইদিকে লাফ দিছে, তখন নৌকাটা ধাক্কা খাইছে হচ্ছে এইদিকে। এখন যেহেতু এর ভরবেগ বেশি, তাহলে এর ধাক্কাটাই প্রাধান্য পাবে, এর ধাক্কাটাই প্রাধান্য পাবে। এ ধাক্কা দিছে এইদিকে আর এ ধাক্কা দিছে এইদিকে, যার ভরবেগ বেশি, এর ভরবেগ বেশি, ওর ধাক্কাটাই প্রাধান্য পাবে। তাহলে নৌকাটা, এই যে নৌকাটা, এই নৌকাটা আসলে এই দিকে যাবে। তো এই দিকে কে লাফ দিছো? 25 কেজি ভরের বালকটা ও লাফ দিয়ে পড়ছিল, তাহলে ও যেদিকে লাফ দিয়ে পড়ছে সেই দিকেই যাবে। তো এইভাবে আমরা বলতে পারি। তো তোমরা চাইলে ম্যাথ করে বলবা, তোমাদের যদি কমন সেন্স খাটাইতে সমস্যা হয় তাহলে ম্যাথ সেন্সই তোমরা খাটাবা। ঠিক আছে? ওকে, এবার আমরা একটা দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা খাটানোর ম্যাথ করব। ম্যাথটা আমাদের বলতেছে 5 কেজি ভরের একটি বস্তু, ভরের একটি বস্তু
এক্স অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। ধাক্কার পর 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে গেলে 3 কেজি ভরের বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? কত বেগে কোন দিকে যাবে? আমরা সবসময় দেখছি যে সংঘর্ষ ঘটে হচ্ছে লিনিয়ার ক্ষেত্রে, একটা সরল রৈখিক রাস্তায় দুইটা গাড়ি সংঘর্ষ ঘটে, কিন্তু এবার হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র। আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু। এই বস্তুটা এক্স অক্ষ বরাবর গিয়ে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গিয়ে এখানে স্থির অবস্থায় বসে থাকা 3 কেজি ভরের একটা বস্তুকে ধাক্কা দিছে। এখন ধাক্কা দিয়ে 3 কেজি ভরের এই বস্তুটাকে ধাক্কা দিয়ে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে 5 কেজি ভরের বস্তুটা চলে গেছে। এটা হচ্ছে সেই 5 কেজি ভরের বস্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে কত বেগে চলে গেছে? এই বেগের মানটা আমাদের বলে দিছে। বেগের মানটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এবং এই স্থির বস্তুটাকে ধাক্কা দিয়েছিল কত বেগে এসে? 3 মিটার পার সেকেন্ড বেগে এসে। এখন আমাদের বলতেছে যদি 5 কেজি ভরের বস্তুটা এক্স অক্ষের সাথে ধাক্কার পরে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়, তাহলে এই যে 3 কেজি ভরের বস্তুটা যেটা স্থির অবস্থায় ছিল, ধাক্কার পরে এই বস্তুটা কত বেগে কোন দিকে যাবে? অনেকটা হচ্ছে কেরামের গুটির মতো। তোমরা যারা কেরাম খেলছো দেখবা একটা কেরামের গুটি আর একটা কেরামের গুটিকে গিয়ে এইভাবে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে দুইটা গুটি এরকম দুই দিকে চলে যায়। তো দ্বিমাত্রিক ক্ষেত্র, ভরবেগের সংরক্ষণশীলতা আমরা খাটাবো। সংঘর্ষ হয়েছে এখানে, কিন্তু সেটা হয়েছে দ্বিমাত্রিক ক্ষেত্রে। তাহলে যখন এই স্থির বস্তুটাকে গিয়ে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর 5 কেজি ভরের বস্তুটা যদি এদিকে চলে যায়, তো ধরে নিচ্ছি আমি যে আপাতত ধরে নিচ্ছি যে 3 কেজি ভরের যে বস্তুটা ছিল সেই বস্তুটা এরকম কোন একটা দিকে চলে যাবে। তো আমরা এই দিকটা পারফেক্ট ভাবে বের করব, মানে কোনটা, অ্যাঙ্গেলটা, দিক বের করা মানে অ্যাঙ্গেল বের করা, এটা আমরা পারফেক্ট ভাবে বের করব এবং এর বেগটা কত সেটাও আমরা বের করব। তো দেখো ভরবেগের সংরক্ষণশীলতা এবার কিন্তু আমাদের দুইটা অ্যাক্সিস বরাবর খাটাইতে হবে। একবার হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। মানে দ্বিমাত্রিক ক্ষেত্রের ক্যালকুলেশন গুলাকে আমরা নতুন কোন সূত্র ব্যবহার করে করি না। দ্বিমাত্রিক ক্ষেত্রের ক্যালকুলেশন গুলা করি হচ্ছে এই যে বেগ বা এই যে ভরবেগ, এগুলাকে আমরা উপাংশে বিভাজিত করবো, একবার এক্স অক্ষ বরাবর একবার ওয়াই অক্ষ বরাবর। তারপর এক্স অক্ষ বরাবর সূত্র খাটাবো, ওয়াই অক্ষ বরাবর সূত্র খাটাবো। মানে আমরা একবার ক্যালকুলেশন করবো এক্স অক্ষ বরাবর আর একবার ক্যালকুলেশন করবো ওয়াই অক্ষ বরাবর, কিন্তু সূত্রগুলো আগের মতোই থাকবে, যে ভরবেগের একটা নির্দিষ্ট দিকে ভরবেগের সমষ্টি সর্বদাই ধ্রুব থাকবে। তাহলে দেখো আমরা শুরু করি। এই ভরটাকে, এটাকে আমরা বললাম এটা হচ্ছে m1 আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে m2। তাহলে এইটা হচ্ছে u1 আর এইটা হচ্ছে u2। তো u2 হচ্ছে 0, কারণ স্থির অবস্থায় ছিল 3 কেজি ভরের বস্তুটা। ধাক্কা দেওয়ার পরে এই যে বেগটা, এইটা হচ্ছে কি প্রথম বস্তুটার বেগ, m1 এর বেগ। তাহলে এটা হচ্ছে m1, তার যে বেগ ধাক্কার পরে সেইটা হচ্ছে v1। আমাদের বের করতে হবে এই বস্তুটার বেগ, অর্থাৎ v2 বের করতে হবে। m2 এর বেগ ধাক্কার পরে v2, এটা আমাদের বের করতে হবে। এবং কোন দিকে গেছে, ধরে নিলাম এক্স অক্ষের সাথে থেটা কোণ করে গেছে, তো এই যে কোণের মানটা এটা আমাদের বের করতে হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেলটাই দিক নির্দেশ করে। তাহলে এবার দেখো আমরা এই এর বেগগুলাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করি, এর বেগটাকে। তাহলে এর বেগকে যদি আমরা এক্স অক্ষ বরাবর উপাংশে বিভাজিত করি, তাহলে u1x, তাহলে u1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে, দেখো এটা এক্স অক্ষ বরাবরই আছে, এক্স অক্ষ বরাবর গিয়ে ধাক্কা দিছে, এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে উপাংশটা হবে হচ্ছে 3। আর এর যদি আমি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিই u1y, এটা হবে হচ্ছে 0, কারণ এর এই যে বেগটা এটা এক্স অক্ষ বরাবর, এর ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নাই। আর তুমি যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে চাও, তাহলে যে 3 cos 90 উপাংশ নিবা, cos 90 হয়ে যাবে 0। ক্লিয়ার ব্যাপারটা? এবার আসো এর বেগটাকে আমরা ভাঙি, v1টাকে আমরা ভাঙি। v1টাকে আমরা দুইটা উপাংশে বিভাজিত করব। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, দেন এই কোণটাও হবে 30 ডিগ্রি। তাহলে v1x এটা হচ্ছে 1 cos 30 ডিগ্রি, আর v1y এটা হচ্ছে 1 sin 30 ডিগ্রি। উপাংশে বিভাজন করলাম। v2 এর এই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে v2x, এই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে v2y। আমি যদি v2 বের করতে চাই, তাহলে আমাদের v2x এবং v2y এটা বের করতে হবে। করার পরে এই দুইটার লব্ধি হবে v2, পিথাগোরাস দিয়ে আমরা কিন্তু v2টা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে v2x এবং v2y টা বের করা। তাহলে এবার আসো আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সূত্রটা লিখি,
m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, সূত্রটা তো এটা হইতো, কিন্তু x অক্ষ বরাবর তো, তাহলে এই u1x মানে বেগগুলো আমরা নিব সব হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে u2x এখানে v1x এখানে v2x, ভরের তো কোনো উপাংশ হয় না, তাহলে ভরের কিন্তু x অক্ষ বা y অক্ষে এরকম বিভাজিত করা যাবে না। এবার আমাদের মানগুলো বসাইতে হবে। তাহলে দেখো m1 এর মান হচ্ছে 5, u1x এর মানটা হচ্ছে 3 প্লাস, এবার চিত্র দেখে কাজ, চিত্র তোমার সাথে কথা বলবে। এর তো দেখো এই যে এর যে আদি বেগটা এটা ছিল 0, তো এর x অক্ষ বরাবর বেগও 0, y অক্ষ বরাবর বেগও 0, তাহলে এটা হচ্ছে 0 ইকুয়াল টু m1 হচ্ছে 5, v1x হচ্ছে 1 cos 30 ডিগ্রি প্লাস m2 এর মান হচ্ছে 3, v2x এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে অতএব দেখো সবকিছু জানি না হচ্ছে v2x এর মানটা, তাহলে ক্যালকুলেশন করে আমরা একটু v2x এর মানটা বের করি। এখানে হচ্ছে 15 ভাগ 5 গুণ cos 30 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে পাবো হচ্ছে 2√3, v2x এর মান পাবো 2√3 মিটার পার সেকেন্ড। এবার আমাদের y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাইতে হবে। তাহলে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, যেহেতু y অক্ষ বরাবর তাহলে বেগের উপাংশগুলো নিব হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে u1y u2y v1y v2y y অক্ষ বরাবর উপাংশ। তাহলে এবার দেখো খেয়াল করো, এর কিন্তু y অক্ষ বরাবর কোনো বেগ ছিল না, এই যে u1y হচ্ছে 0, যেহেতু সেটা x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর বেগের মান তো 0 হবেই, 0 প্লাস 0 এটা স্থির ছিল, তো এর তো y অক্ষ x অক্ষ যাই বলো না কেন বেগ 0। m1 এর মান হচ্ছে 5, v1y হচ্ছে এইটা 1 sin 30 ডিগ্রি, 1 sin 30 ডিগ্রি প্লাস m2 এর মান হচ্ছে 3, v2y এখান থেকে আমাদের v2y এটা বের করতে হবে। তাহলে v2y হবে 5 গুণ sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার সাথে আমরা ভাগ দিব হচ্ছে 3, তাহলে এটা হবে 5 ডিভাইডেড বাই 6, 5 ডিভাইডেড বাই 6 এত মিটার পার সেকেন্ড, কিন্তু এর সামনে একটা মাইনাস আসবে। দেখো কেন মাইনাসটা আসলো, এর বেগটা দেখো উপরের দিকে ছিল না, এই যে বেগটা v1y উপরের দিকে ছিল না, তাহলে এর বেগের ডিরেকশনটাকে আমরা ধরছি প্লাস, তাহলে এটা দেখো এটা যদি প্লাস ডিরেকশনে হয় তাহলে অবশ্যই v2y ওটা হবে মাইনাস ডিরেকশনে, দেখো এটা তার বিপরীত দিকে না, এইটা যেদিকে v1y যেদিকে v2y কিন্তু তার বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে হলে এটা অবশ্যই মাইনাস হওয়া উচিত ছিল, এবং দেখো ক্যালকুলেশন করে আমরা v2y এর মানটা কিন্তু মাইনাস পাচ্ছি, মানে বোঝাচ্ছে যে এইটা যেদিকে এটা তার বিপরীত দিকে। সহজ কথা, একটা ক্যারামের গুটি আর একটা ক্যারামের গুটিকে ধাক্কা দিল, তাহলে ধাক্কা দেওয়ার পর একটা গুটি যদি এদিকে যায় তাহলে আরেকটা গুটি তো খুবই কমন সেন্স যে বিপরীত দিকে যাবে। তাহলে আমাদের টার্গেট কি ছিল, v2 বের করা। এবার আমরা দেখো তো v2 বের করতে পারবো কিনা, যে v2 এটা ইকুয়াল টু হবে রুট v2x স্কয়ার প্লাস v2y স্কয়ার। এবার তুমি এখান থেকে মানগুলো বসাই দিবা, 2√3 এর বর্গ প্লাস 5 ডিভাইডেড বাই 6 এর বর্গ, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি v2 এর মানটা বের করে নিবা। আমাদের আরেকটা জিনিস চাইছিল যে কোন দিকে যাবে, অ্যাঙ্গেলটা চাইছিল, তো এই কোণটা থিটা মানে এই কোণটাও থিটা, এই থিটা কোণটা বের করতে হবে। তাহলে থিটা কোণটা বের করবো, v2y টাকে নিয়ে আমরা এখানে বসাইতে পারি, এইটা হচ্ছে v2y, তাহলে tan theta ইকুয়াল টু লম্ব মানে v2y ডিভাইডেড বাই ভূমি v2x, তাহলে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স v2y ডিভাইডেড বাই v2x। তাহলে মান বসাই দাও, tan ইনভার্স v2y এর মান -5 ডিভাইডেড বাই 6 আর v2x এর মান হচ্ছে 2√3। দেখো এখান থেকে এই যে মাইনাস আসছে, tan ইনভার্স মাইনাস, কোণের মানটাও কিন্তু মাইনাস সামথিং আসবে, কোণের মানটাও মাইনাস কিছু একটা আসবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা যদি x অক্ষের ধনাত্মক দিকে যায়, উল্টা দিকে মানে এইদিকে যায়, তাহলে এটা x অক্ষের ঋণাত্মক দিকে যাইতে হবে, মানে x অক্ষের এটা যদি এদিকে যায় তাহলে অবশ্যই এটা বিপরীত দিকে আসতে হবে। তাহলে ওই কোণটাকে আমরা বলছি প্লাস 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে বিপরীত দিকে, তার মানে মাইনাস সামথিং, তো কোণের মানটা মাইনাস চলে আসবে। তো দ্বিমাত্রিক ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথগুলো কিন্তু আমরা পারবো, এরকম কিন্তু অনেক ধরনের ম্যাথ হইতে পারে, তো আশা করতেছি এগুলো পারবো এখন। ওকে, একটি স্থির বস্তু 1:1:3 অনুপাতে বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে সমান ভরের টুকরাদ্বয় পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল। আমাদের প্রশ্ন করছে ভারী টুকরাটি
টুকরাটি কত বেগে কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। আমাদের বলতেছে যে একটি স্থির বস্তু বিস্ফোরিত হয়ে গেছে 1:1:3 অনুপাতে। একটা স্থির বস্তু ছিল, সেটা এর মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ছিল হয়তো, যার কারণে বিস্ফোরিত হয়ে গেছে। তো ভর অনুপাতগুলো আমাদের বলে দিছে 1:1:3। এখন বিস্ফোরিত হয়ে যাওয়ার পরে সমান ভরের যে দুইটা টুকরা ছিল, সেই দুইটা টুকরা পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। প্রশ্ন করতেছে তাহলে যে ভারী যে টুকরাটার ভরটা বেশি ছিল, সেই টুকরাটা কত বেগে কোন দিকে যাবে। তো আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে বস্তুটা ছিল। তো এই বস্তুটার মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ছিল, যার কারণে এটা বিস্ফোরিত হয়ে গেছে। বস্তুটা কিন্তু আদিতে কোনো বেগ ছিল না, স্থির অবস্থায় ছিল। এখন যখন 3টা ভাগে ভাগ হয়ে গেছে, ভাগগুলোর অনুপাত আমাদের বলে দিছে 1:1:3। তাহলে এইটা হচ্ছে ভারী খণ্ড আর এইটা হচ্ছে সমান ভরের দুইটা খণ্ড। তো ধরলাম এর ভর হচ্ছে m, এটার ভর হচ্ছে m, এটার ভর হচ্ছে 3m। তাহলে অনুপাত 1:1:3। এখন সমান ভরের এই দুইটা টুকরা পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। প্রশ্ন করতেছে এই যে টুকরাটা, এইটা কত বেগে কোন দিকে যাবে। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট খাটাই তো ম্যাথটা করব। তো ভরবেগের সংরক্ষণশীলতা কি বলে? আদিতে ভরবেগের সমষ্টি আর শেষে ভরবেগের সমষ্টি সমান থাকবে, ধ্রুব থাকবে, সংরক্ষণশীল থাকবে। তো এইটা আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট খাটাই মোটামুটি দুইটা ভাবে করতে পারি। তো প্রথমে আমি সহজভাবে দেখাচ্ছি। তুমি দেখো আদিতে টুকরাটা এরকম ছিল, এর মধ্যে আর কি এই যে 3টা টুকরা ছিল m, m আর 3m। তো দেখো 3টারই বেগ কিন্তু 0 ছিল, কারণ আদিতে এই টুকরাটা স্থির অবস্থায় ছিল, এই বস্তুটা স্থির অবস্থায় ছিল। তাহলে আমি যদি আদিতে এদের ভরবেগ যোগ করি, দেখো এর বেগ ছিল 0, এর বেগ ছিল 0, এর বেগ ছিল 0। তাহলে আদিতে 3টারই ভরবেগের সমষ্টি 0 + 0 + 0 মানে 0 ছিল। তাহলে শেষেও ভরবেগের সমষ্টি কত হইতে হবে? 0 হইতে হবে। মানে পি ইনিশিয়াল আর পি ফাইনাল এই দুইটা সেম হইতে হবে। তো এইটা হচ্ছে আমাদের পি ইনিশিয়াল বের করছি, আদিতে ভরবেগ বের করছি, ভরবেগের সমষ্টি বের করছি। তাহলে পি ইনিশিয়াল পি ফাইনাল, তাহলে পি ফাইনালটা এটাও কিন্তু আমাদের 0 হইতে হবে। তার মানে শেষ ভরবেগের সমষ্টিটা এটাও আমাদের 0 হইতে হবে। এটা আমাদের এখন 0 করা যায় কি করে? দেখো এই যে দুইটা বস্তু, তাদের বেগ হচ্ছে এইদিকে, তাহলে তাদের ভরবেগ থাকবে, এটা ভরবেগ থাকবে এইদিকে আর এটার ভরবেগ থাকবে এইদিকে। এখন আমাদের দেখো কমন সেন্স এই জিনিসটা বলে যে এই দুইটা বস্তু যদি পরস্পরের লম্বভাবে এদিকে চলে যায়, তাহলে অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতা বজায় রাখতে হলে এই বস্তুটাকে এরকম কোন একটা দিকে ভি বেগ নিয়ে আসতে হবে। তো আমরা ওই বেগটা এবং এই বেগের ডিরেকশনটা বের করতে চাই। তাহলে দেখো ব্যাপারটা আমি একটু এখানে আঁকি। এইটা হচ্ছে এই যে লম্বভাবে গেছে দুইটা বস্তু, তো এইটাকে আমি ধরলাম এর ভরবেগটা, এটাকে আমরা বললাম p1, আর এর ভরবেগটা এটাকে আমরা বললাম এটা হচ্ছে p2। তাহলে বাকি যে বস্তুটার ভরবেগ সেটা থাকবে হচ্ছে এই দিকে, তো এইটাকে আমরা বললাম p3। এখন দেখো খেয়াল করো, এইটার চিন্তা আমরা আপাতত না করি, এইটার চিন্তা ভুলে যাই। এই দুইটার ভরবেগের আমরা লব্ধি করি, ভরবেগের লব্ধি এরকম কোন একটা দিকে হবে। এখন যদি ভরবেগের সংরক্ষণশীলতা বজায় রাখতে হয়, অর্থাৎ ভরবেগকে যদি 0 হতে হয়, তাহলে এই দুইটার লব্ধি করে কিন্তু আমি এটা পাইছি, ধরলাম এটা হচ্ছে p, ঠিক আছে, এটা পাইছি। তাহলে এইটা আর এইটা কিন্তু তখন নাই। এখন আমাদের শেষ ভরবেগটাকে 0 হইতে হবে। তাহলে এইটা আর এইটার মান, এইটা পরস্পরের বিপরীত দিকে। এখন যদি এই দুইটার মান সমান হয়, তাহলে এই দুইটার সাম করলে কিন্তু আমরা 0 পাবো। তাহলে আমরা কি করতেছি, এই যে এই দুইটার আগে লব্ধি করতেছি। এখন ভরবেগের সংরক্ষণশীলতা বজায় রাখতে হলে, অর্থাৎ ভরবেগ শেষ ভরবেগটাকে 0 হতে হলে এর ভরবেগটা হইতে হবে এই যে লব্ধি, এই দুইটার লব্ধির মানের সমান এবং বিপরীত দিকে। তাহলে এদের ভেক্টর সাম হয়ে যাবে 0। কথাটা কি বোঝা গেল? আমাদের শেষ ভরবেগ কত বানাইতে হবে? 0 বানাইতে হবে। আমি আবার বলতেছি, তাহলে এই দুইটার লব্ধি করে আমি যেটা পাবো এর মানটা হইতে হবে ওটার সমান এবং বিপরীত দিকে, তাহলেই তো শেষ ভরবেগটা 0 হবে। এখন আমাদের ওই কাজটাই করতে হবে। তাহলে এইটা ছিল হচ্ছে p1 আর এইটা ছিল হচ্ছে p2। তাহলে p1 ভর আর বেগের গুণফল, তো এর ভর হচ্ছে m আর বেগ হচ্ছে 30, তাহলে 30m। অনুরূপভাবে একই জিনিস এখানেও 30m। তাহলে এই দুইটার আমরা লব্ধি করব p, তাহলে p হবে রুট p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার 2p1 p2 cos 90 ডিগ্রি। দেখো p1 এবং p2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমাদের বলে দিয়েছে তারা পরস্পরের লম্বভাবে উড়ে গেছে। তাহলে cos 90 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে রুট ওভার 30m স্কয়ার প্লাস 30m স্কয়ার, তাহলে ব্যাপারটা হচ্ছে 2 ইন্টু 30m এর হোল স্কয়ার। তাহলে √2 একবার আমরা লিখি √2 ইন্টু 30m। তাহলে এখান থেকে আমরা এই যে এটা পাচ্ছি, যে ভরবেগটা p-টা পাচ্ছি, এটা ছিল p1, এটা ছিল 30m, এখান থেকে আমরা পাচ্ছি 30 √2m। ওকে, এখন দেখো এর যে ভরবেগটা অর্থাৎ p3,
এইটা হইতে হবে, এই যে ভারী যে খণ্ডটা এখানে ছিল এর যে ভরবেগটা এটা হইতে হবে এর মানের সমান এবং বিপরীত দিকে, দেখো বিপরীত দিকে আছে। তাহলে P3 এইটা ইকুয়াল টু হচ্ছে এর ভর কত ছিল 3m ছিল 3m, এবং এর বেগটাকে আমরা কত ধরছি v, তাহলে এর ভর বেগ হচ্ছে 3mv। এখন যদি pf 0 হতে হয় তাহলে P3 এইটা ইকুয়াল টু হইতে হবে p, এটা হইতে হবে যদি ফাইনাল ভরবেগের সমষ্টিটা শূন্য হতে হয়। তাহলে P3 এর মান হচ্ছে 3mv, এটা ইকুয়াল টু p, তো p এর মান আমরা কত পাচ্ছি 30√2m, m আর m কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা v পাচ্ছি 10√2 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আসলে এত বেগে যাইতে হবে, ভারী টুকরাটার বেগ হইতে হবে এটা, দেখো বেগটা বের করে ফেলছি। এবার আমরা কিন্তু এই প্রশ্নটাও করছিল যে কোন দিকে যাইতে হবে, তো তুমি দেখো খেয়াল করো এই যে কোণটা, এই কোণটাকে আমরা ধরলাম থিটা, আগে আমরা এই থিটা কোণটা বের করি। তো এই থিটা কোণটা এটার মান যা এটার মানও তাই, থিটা কোণটা 90 ডিগ্রি ভাগ হয়ে যাবে, তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি। তুমি চাইলে কিন্তু এটা ক্যালকুলেশন করে বেরও করতে পারো, তো বের করার দরকার পড়তেছে না, যেহেতু এই দুইটা ভেক্টরের মান সমান তাহলে এদের যে লব্ধিটা সেটা মাস বরাবর যাবে, তাহলে 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে এই কোণটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের লাগবে এ কত বেগে কোন দিকে যাবে, বেগের মানটা বের করে ফেলছি, এবারে দিকটা বের করতে হবে। তাহলে দিকটা হচ্ছে এইটা, মানে আমরা যদি এই বস্তুটার দিকের সাথে চিন্তা করি, এটাকে যদি আমরা এক্স অক্ষ বা P1 এর দিক চিন্তা করি, তাহলে তার দিকের সাথে এত কোণ করে, তো এই কোণটা হবে 180 মাইনাস 45 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 45 ডিগ্রি, তার মানে এখান থেকে আসবে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এত বেগ নিয়ে 135 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বা নিচের দিকে চলে যাবে। এইভাবে আমরা বের করতে পারি, জিনিসটা কিন্তু খুব সহজে বের হয়ে গেছে। এখন কেউ যদি চাও যে না আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রগুলা অ্যাক্সিস বরাবর খাটায় দ্বিমাত্রিক ভাবে করব, তাও কিন্তু আমরা করতে পারি, সেটাও সহজ। তো আমি ওই জিনিসটাও একটু দেখাই দিচ্ছি। এবার আসো, এইটা হচ্ছে আমাদের বস্তুটা ছিল, এই বস্তুটাকে আমরা তিনটা টুকরায় ভাগ করছি, এই দুইটা হচ্ছে সমান ভরের দুইটা টুকরা আর এইটা হচ্ছে ভারী টুকরাটা। তো সমান ভরের দুইটা টুকরা পরস্পরের সাথে লম্বভাবে চলে গেছে, কত বেগ দিয়ে 30 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে। তাহলে এদের ভর যদি m হয় তাহলে এর ভর বেগ হবে 30m, এর ভর বেগ হবে 30m, এটাকে আমরা যদি বলি P1, এটাকে আমরা বললাম এটা হচ্ছে P2। এখন এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে 3m এবং তার বেগটাই আমাদের বের করতে বলছে, তো ধরলাম এই বস্তুটার বেগ হচ্ছে v, তাহলে ভর 3m এবং বেগ হচ্ছে v, তাহলে এর ভর বেগ হবে 3mv। এখন এইটা কোন দিকে যাবে এটা তো আমি জানি না, তাহলে আমি আমার ইচ্ছা মতো একটা দিক ধরে নিব, আমি ওই দিকটা বের করতে চাই, তো আমি আপাতত আমার ইচ্ছা মতো আমি যেদিকে খুশি সেদিকে দিকটা ধরে নিচ্ছি। এই যে বস্তুটা, এই বস্তুটার বেগের দিক হচ্ছে এইদিকে, অর্থাৎ তার ভরবেগ থাকবে হচ্ছে এইদিকে, এই ভরবেগের মান কত 3mv। এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটায় এর বেগের মানটা এবং কোন দিকে যাবে এই জিনিসটা আমরা বের করতে চাই। তো আমরা এবার একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো। তো মনে করো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি একবার ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো এক্স অক্ষ বরাবর এবং আরেকবার খাটাবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এইখান থেকে দুইটা সমীকরণ পাবো, সেখান থেকে আমরা বেগের মান ও দিকটা বের করতে পারবো। তো এই যে দিকটাকে, বেগের এই দিকটাকে এক্স অক্ষের সাথে ধরলাম থিটা কোণে, যে এক্স অক্ষ তার সাথে থিটা কোণে গেছে। তাহলে এবার আসো আমরা এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে PIX = PFX, মানে আদিতে ভরবেগের সমষ্টি এক্স অক্ষ বরাবর, শেষে ভরবেগের সমষ্টি এক্স অক্ষ বরাবর। তাহলে আদিতে ভরবেগের সমষ্টি এক্স অক্ষ বরাবর নিব। আদিতে এই বস্তুটা, এখানে তাকাও, আদিতে এই বস্তুটার বেগ কত ছিল 0 ছিল, কোনো বেগ ছিল না। তাহলে এই টুকরাটা বলো বা এই টুকরাটা বলো বা এই টুকরাটা বলো, তিনটা টুকরারই এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ ছিল 0। তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি আদিতে 0 + 0 + 0। এবার আসো শেষে, তাহলে দেখো এই টুকরার এই ভরবেগটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে 30m, এই যে ভরবেগ এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে cos 0 ডিগ্রি, কারণ এটা এক্স অক্ষ বরাবর আছে। এবার হচ্ছে এইটার উপাংশ নিব এক্স অক্ষ বরাবর, তাহলে 3mv cos থিটা প্লাস এইটার উপাংশ নিব, তাহলে এটা হবে 30m cos 90 ডিগ্রি, cos 90 এই পার্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3mv cos থিটা, এটা ইকুয়াল টু 30m, m আর m কেটে দাও, তাহলে এখান থেকে পাচ্ছ v cos থিটা ইকুয়াল টু হচ্ছে 10। এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমাদের টার্গেট হচ্ছে v এর মান এবং থিটা বের করা। দুইটা আননোন কোয়ান্টিটি, একটা সমীকরণ পাইছি, আমাদের আরো একটা সমীকরণ লাগবে, কোনো না কোনো ভাবে আনতে হবে। তো এবার আমরা ওইটা আনতে পারি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা খাটায়। তাহলে আগের বারের মতো ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের সমষ্টি এবং ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। এখন স্থির অবস্থায় ছিল বস্তুটা আদিতে,
তাহলে এর কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগও ছিল 0, এই টুকরাটার ওয়াই অক্ষ বরাবর, এই টুকরাটার ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল 0। তাহলে আদিতে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সমষ্টি হচ্ছে 0 + 0 + 0। এখন ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের সমষ্টি নিতে হবে এখানে। তাহলে এই তিনটা ভরবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে হবে। তো এটা নেওয়ার জন্য কিন্তু আমার চিত্রে তাকানোর দরকার নেই, আমি উপরের লাইনে যেখানে যেখানে কজ লিখছি সেখানে সেখানে সাইন লিখে দিলেই আমাদের কাজ শেষ। মানে ব্যাপারটা তুমি দেখো, এখানে এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 3mv cos থিটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে 3mv sin থিটা। তাহলে উপরের লাইনে যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে সাইন বসায় দিব। তাহলে 30m sin 0 ডিগ্রি প্লাস 3mv sin থিটা প্লাস 30m sin 90 ডিগ্রি। উপরের লাইনে যেখানে যেখানে কজ ছিল আমি জাস্ট সাইন বসাইছি। তাহলে এখন দেখো sin 90 ডিগ্রির মান 1, কিন্তু sin 0 ডিগ্রির মান হয়ে যাচ্ছে 0। তাহলে এই পার্টটা এবার শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3mv sin থিটা প্লাস 30m, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন 3mv sin থিটা ওই পাশে মাইনাস 30m, তাহলে m আর m কাটাকাটি যাচ্ছে, তাহলে v sin থিটা এইটা ইকুয়াল টু আমরা পাচ্ছি -10। তাহলে দেখো v sin থিটা এটার মান আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখান থেকে আমি যদি তোমাদের বলি v এবং থিটার মান বের করো, খুব সহজে বের করতে পারবা। একবার বর্গ করে যোগ করে দিবা, তাহলে v এর মানটা চলে আসবে, এবং যদি ভাগ করে দাও তাহলে থিটার মানটা চলে আসবে। তাহলে আমরা বর্গ করে যদি যোগ করি 1 স্কয়ার 2 স্কয়ার, এখান থেকে আমরা বেগের মানটা পাচ্ছি যে v এটা ইকুয়াল টু √10 স্কয়ার প্লাস -10 স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10√2 মিটার পার সেকেন্ড, এবং আগেও দেখো এই জিনিসটাই আমরা পাইছিলাম, এই ক্ষেত্রে 10√2 মিটার পার সেকেন্ডই পাইছিলাম। তো বেগের মানটা পেয়ে গেছি, এবার আমাদের কোণের মানটা বের করতে হবে যে কোন দিকে যাবে। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দাও। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে যদি তুমি ভাগ দিয়ে দাও তাহলে v আর v কেটে যাচ্ছে, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। তো tan থিটা এটা ইকুয়াল টু -10 ডিভাইডেড বাই 10 মানে -1, তাহলে থিটা ইকুয়াল টু হবে -45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে কোণের মান। এখন এটা কি মিন করে, আমি যেদিকে দিকটা ধরছিলাম ওই দিকটা যদি ঠিক থাকতো তাহলে কোণের মানটা +45 আসতো, কিন্তু ওই দিকে না, ওই দিকটার বিপরীত দিকে। তাহলে ওই দিকটার বিপরীত দিকে মানে এক্স অক্ষের এটা ধনাত্মক দিক, তাহলে এক্স অক্ষের এটা ঋণাত্মক দিক, তার সাথে 45 ডিগ্রি কোণ করে। তাহলে ব্যাপারটা আসলে এই কোণটা 45 ডিগ্রি আসে না, আমাদের আসছে এই কোণটা -45 ডিগ্রি দিয়ে বোঝাচ্ছে আসলে এই কোণটা। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এর সাথে অর্থাৎ P1 এর সাথে এই যে কোণটা, এই কোণটা হবে 180 - 45 ডিগ্রি মানে 135 ডিগ্রি। তো দেখো দিকের মানটা আমরা এইভাবে চাইলে বের করতে পারি। এখন যার যেটা ভালো লাগে সে সেভাবেই করবা, কিন্তু ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো টাইপ 4, রকেটের গতি। রকেটের গতি এটা হচ্ছে এই অধ্যায়ের একটা অবহেলিত টপিক। কেন অবহেলিত টপিক? কারণ এই টপিকটা থেকে আমরা একাডেমিতে সচরাচর সৃজনশীল প্রশ্ন আসতে দেখি না, বোর্ড পরীক্ষায় আসে না, আবার বিভিন্ন কলেজের পরীক্ষাও কিন্তু আসে না। এই কারণে আমরা এই টপিকটাকে একাডেমিতে একটু কম গুরুত্ব দিই, বা এখান থেকে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকেও আমরা একটু কম গুরুত্ব দিই। কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে তোমরা দেখবা যে বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, একাধিক কোশ্চেন আসছে, এবং যে কোশ্চেনগুলো আসছে সেগুলো যে আহামরি কঠিন কোনো কোশ্চেন তাও কিন্তু না, খুবই সহজ সহজ কোশ্চেন আসছে, যেগুলো বইয়ের কোশ্চেন, আমরা বইয়ের ম্যাথগুলো সলভ করলে মোটামুটি পারবো অ্যান্সার করতে। তো আমরা এই টপিকের ম্যাথগুলো করার আগে আমরা এই টপিকের থিওরিটা একটু ছোট করে দেখে নিতে চাই। কেন? কারণ বিভিন্ন বইতে এই টপিকের যে থিওরিটা আলোচনা করা আছে খুবই শর্টকাটে আলোচনা করা আছে। মানে মেইন যে নীতি বা প্রিন্সিপালের উপর রকেট হচ্ছে উৎক্ষেপিত হয় সেটার বাড়ির ধারের কাছ দিয়েও যায় নাই। ঠিক আছে, মানে অন্যভাবে আর কি সূত্রটা নিয়ে আসছে, এবং বিভিন্ন বইতে যে সূত্রগুলো আছে তার মধ্যে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়, এক এক বইতে সূত্রগুলো এক এক রকম আছে। তো এই কারণে আমরা একটু থিওরিটাকে ছোট করে আলোচনা করে নিব, তারপরে এই থিওরি রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো হইতে পারে সেই ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো। মানে থিওরি থেকে তো আমরা সূত্র পেয়ে যাব, সূত্র বক্স করে দিব, তারপরে ম্যাথ করার সময় যে সূত্রগুলো খাটানো আহামরি কঠিন কিছু হবে না। তো চলো আমরা প্রথমে একটু থিওরিটা দেখে নিই। আমরা যখন রকেটকে উৎক্ষেপিত করি, রকেট আসলে কোন নীতির উপর উৎক্ষেপিত হয় আগে এই জিনিসটা বলো তো। রকেটে কি আমরা কোনো ইঞ্জিন ব্যবহার করি, 2 স্ট্রোক বা 4 স্ট্রোক এরকম কোনো ইঞ্জিন ব্যবহার করি না, এরকম কোনো ইঞ্জিন কিন্তু ব্যবহার করি না। তাহলে রকেট কোন নীতির উপর ভিত্তি করে উৎক্ষেপিত হয়? রকেটে আমরা ব্যবহার করি হচ্ছে বিশাল ভরের একটা জ্বালানি। রকেটের যদি টোটাল ভর হয় 5000 কেজি, তাহলে দেখা যায় যে তার মধ্যে 4500 কেজি হচ্ছে জ্বালানির ভর, আর বাদ বাকি যে 500 কেজি এটা হচ্ছে রকেটের মেইন অংশটা। মানে রকেটের টোটাল ভর দেখা যায় যে 10 ভাগের 1 ভাগ হচ্ছে রকেটের মেইন ভর, আর বাদ বাকি যে 9 ভাগ, এই 9 ভাগ হচ্ছে জ্বালানির ভর। তাহলে বিশাল ভরের একটা জ্বালানি ব্যবহার করি। এই জ্বালানি পুড়ে রকেটকে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দেয়,
মানে জ্বালানি পড়ে নিচের দিকে প্রচন্ড বেগ নিয়ে জ্বালানি নির্গত হয়, তার কারণে জ্বালানির এই প্রচন্ড বেগ নিয়ে নিচের দিকে নির্গত হওয়ার কারণে রকেট উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা পায়। এই উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কার কারণেই রকেটটা উপরের দিকে চলে যায়। মানে ব্যাপারটা এভাবে তুমি বলতে পারো, জ্বালানি নিচের দিকে নির্গত হচ্ছে অর্থাৎ একটা ধাক্কা দিচ্ছে, মানে এটা হচ্ছে ক্রিয়া, এই তার প্রতিক্রিয়া বলের কারণে রকেটটা উপরের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা এবং এই যে নিউটনের যে থার্ড ল, ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, এই কনসেপ্টটা খাটাই আমরা সূত্রটা আনতে পারি। তো কোনো কোনো বইতে নিউটনের থার্ড লতে চলে গেছে ডাইরেক্ট, আবার কোনো কোনো বইতে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট দিয়ে আলোচনা করে আছে। তো মেইনলি আসলে ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটা এখানে পালিত হয়, এই জিনিসটাই আমরা এখন একটু দেখাবো। তো আমরা একটু দেখাই যে তোমাদের শাহজাহান তপন স্যারের বইতে শর্টকাটে কিভাবে প্রথমে সূত্রটা আনছে। এইটা হচ্ছে রকেটটা, এইটা হচ্ছে রকেট। তো এই রকেট একটা প্রচন্ড মানে জ্বালানি ব্যবহার করতেছে, মানে অনেক বিশাল ভরের একটা জ্বালানি ব্যবহার করতেছে, এবং এই জ্বালানিটা রকেটের পেছন থেকে নির্গত হচ্ছে, মানে জ্বালানি পুড়তেছে এবং জ্বালানি নিচের দিকে একটা ধাক্কা দিচ্ছে। তো রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের এই যে হারটা, এটা আমাদের বলে দিছে এটা হচ্ছে VR। এখন দেখো ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়াটা এখানে কিভাবে পালিত হয়। যখন জ্বালানি যে নিচের দিকে নির্গত হচ্ছে তখন জ্বালানি নিচের দিকে একটা ধাক্কা দিচ্ছে, এটা হচ্ছে জ্বালানির থাস্ট। এর কারণে রকেট উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা পাচ্ছে, এই ঊর্ধ্বমুখী ধাক্কাটা আমি বের করতে চাই। তো নিউটনের ল থেকে আমরা জানি যার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল তার উপর। তাহলে জ্বালানির, তোমরা আগে লিখবা না এটা, জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার এই জিনিসটা হচ্ছে জ্বালানির উপর প্রযুক্ত বল। কিন্তু আমি কি চাই? রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, এটা চাই। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি চাইতেছি রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, এটা আমি চাইতেছি। এখন জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে জ্বালানির উপর প্রযুক্ত বল। এখন দেখো জ্বালানি নিচের দিকে নির্গত হচ্ছে, তাহলে জ্বালানির উপর প্রযুক্ত বলটা তার সমান ও বিপরীত বলটা রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, মানে ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, সহজ কথায় ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া। তাহলে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে জ্বালানির উপর প্রযুক্ত বল, তাহলে এর সামনে যদি আমি মাইনাস করে দিই তাহলে সেটাই হবে হচ্ছে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, মানে এটা হচ্ছে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে ক্রিয়ার মানের সমান ও বিপরীত। বোঝা গেল? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে জ্বালানির ভরবেগের পরিবর্তনের হারটা বের করা। তাহলে এর সামনে হচ্ছে মাইনাস জ্বালানির ভরবেগের পরিবর্তনের হার, তাহলে dt অফ জ্বালানির ভরবেগের পরিবর্তন, তাহলে জ্বালানির ভর হচ্ছে m এবং জ্বালানির বেগ হচ্ছে v। তো রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগটা সেটা বলে দিয়েছে VR, মানে রকেটের সাপেক্ষে জ্বালানি একটা নির্দিষ্ট বেগে নির্গত হইতেছে, সেই জ্বালানি নির্গমনের বেগটা বলে দিছে VR, এবং জ্বালানির যে ভরটা সেটা হচ্ছে m। এখন আমরা নরমালি কি করি, সবসময় m কে, ভরকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসি, কারণ আমরা চিন্তা করি ভর হচ্ছে ধ্রুবক। কিন্তু এখানে ব্যাপারটা একটু ভিন্ন, এখানে ভরটা এই যে ডিফারেন্সিয়েশনের বাইরে আসবে না, এখানে বেগটা বাইরে আসবে, কারণ একটা নির্দিষ্ট রেটে নির্দিষ্ট হারে এই রকেট থেকে জ্বালানি নির্গত হচ্ছে একটা নির্দিষ্ট হারে। তাহলে সেই যে রেটটা, সেই যে বেগটা, এটা কিন্তু ধ্রুবক, VR কিন্তু ধ্রুবক। তাহলে VR কিন্তু বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন সাইনের মধ্যে থাকবে হচ্ছে ভর। এখন তুমি বলতে পারো ভর না ধ্রুবক? না, এই ক্ষেত্রে ভর ধ্রুবক না। সবসময় যে ভর ধ্রুবক হবে ব্যাপারটা কিন্তু এটা না। নিউটনের ল কিন্তু দেখো বলে নাই যে ভরের পরিবর্তনের হার বা বেগের পরিবর্তনের হার, এটা কিন্তু বলে নাই। নিউটনের ল কিন্তু বলছে ভর বেগের পরিবর্তনের হার, মানে ভরের পরিবর্তন হলেও ভর বেগের পরিবর্তন হয়, আবার বেগের পরিবর্তন হলেও কিন্তু ভর বেগের পরিবর্তন হয়, আর কোনো সময় দুইটাই পরিবর্তন হইতে পারে। তার মানে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল, আমাদের কিন্তু শুধু ভর বা শুধু বেগের পরিবর্তন বলে নাই। তো ব্যাপারটা একটু খেয়াল রাখবা, এখানে ভর এবং বেগ আছে, বেগ কিন্তু এখানে ধ্রুবক। নরমালি আমরা ভরকে ধ্রুবক চিন্তা করি, কিন্তু এখানে আসলে ধ্রুবকটা হচ্ছে বেগ, বেগ বাইরে আসলো এবং ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন সাইনের মধ্যে থাকবে হচ্ছে ভর, তাহলে dm dt। তাহলে এটাই হচ্ছে সূত্র, এই যে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, এটা হবে মাইনাস VR dm dt, এই যে আমরা বের করে ফেলছি। তাহলে ব্যাপারটা তুমি একটু এইভাবে চিন্তা করো, এই যে বেগটা ধ্রুবক থাকলো এবং ভর যে পরিবর্তনশীল, এই কারণে সে ডিফারেন্সিয়েশনের মধ্যেই থাকলো আর কি, dm dt হইলো। তো এটা আমরা একটু এইভাবে উদাহরণ দিয়ে চিন্তা করতে পারি। মনে করো অনেকটা ব্যাপারটা এরকম যে পানির ট্যাঙ্কি, ছাদে পানির ট্যাঙ্কি আছে, তোমার বাসার ছাদে পানির ট্যাঙ্কি আছে, এবং তুমি মনে করো যে বাসার ভেতর পানির ট্যাপটাকে খুলে রাখছো। তাহলে ট্যাপ থেকে কিন্তু একটা নির্দিষ্ট হারে পানি পড়ে যাচ্ছে, এই যে নির্দিষ্ট হারে নির্দিষ্ট বেগে ট্যাপ থেকে পানি পড়তেছে, এইটা কিন্তু কনস্ট্যান্ট। বাট উপরে ওই যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে যে পানি আছে, ওই পানির ভর কিন্তু আস্তে 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 কমতেছে। ঠিক একই ব্যাপার যে একটা নির্দিষ্ট রেটে জ্বালানি নির্গত হচ্ছে, জ্বালানি নির্গমন বেগটা রকেটের সাপেক্ষে এটা কিন্তু ধ্রুবক, বাট জ্বালানি আস্তে আস্তে ক্ষয় হয়ে কিন্তু জ্বালানির ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে পরিবর্তনশীল অপারেটরটা এখানে
ভর। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকবে। তো এইভাবে কিন্তু আমরা এই ঊর্ধ্বমুখী ধাক্কাটা পাইতে পারি। তো এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম, এটা কিন্তু খুবই সস্তা সহজ ক্যালকুলেশন। তো আমরা এভাবে না করে আমরা একটু ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্ট এখানে যে কিভাবে প্রযোজ্য হচ্ছে এই জিনিসটা একটু দেখতে চাই, এবং এই জিনিসটা আসলে খুবই জরুরি বোঝা। তো দেখো এবার আমরা দেখি, এইটা হচ্ছে পৃথিবী, আর্থ। আমরা কোনো কিছু অবজার্ভ করতেছি, এই যে রকেট পৃথিবী থেকে উৎক্ষেপিত হয়েছে, এই জিনিসটা অবজার্ভ করতেছে হচ্ছে পৃথিবীতে থেকে। মনে করো পৃথিবীতে আছে এই যে লোকটা, এই লোকটাই সবকিছু অবজার্ভ করতেছে পৃথিবীতে থেকে। তাহলে পৃথিবীতে থেকে সে দেখতেছে এই যে রকেটটা, এই রকেটটার ইনিশিয়াল ভর ছিল হচ্ছে m, এবং ইনিশিয়াল অবস্থায় যখন যাত্রা শুরু করছে তখন তার উপরের দিকে একটা বেগ ছিল হচ্ছে b, ইনিশিয়াল বেগটা ছিল b। এই বেগের মানটা তুমি 0 ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম যে ইনিশিয়াল অবস্থায় তার বেগটা ছিল হচ্ছে b। এবার রকেটটা t সময় পরে, কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, মনে করো এই লোকটা অবজার্ভ করছে এই যে ঘটনাটা, এই ঘটনাটা অবজার্ভ করছে হচ্ছে t সময়, এরপরে ডেল টি সময় অতিবাহিত হয়েছে বা dt সময় অতিবাহিত হয়েছে। তাহলে এর পরবর্তীতে t প্লাস dt সময়ে এই লোকটা দেখতেছে যে রকেট থেকে একটা নির্দিষ্ট মানের জ্বালানি নিচের দিকে রকেটটা ছুড়ে দিছে। আবারও বলি, টি সময়ে সে দেখছে রকেটের ইনিশিয়াল ভর হচ্ছে m এবং ইনিশিয়াল বেগ হচ্ছে v, এরপরে dt সময় অতিবাহিত হয়েছে, মানে t প্লাস dt সময়। এই সময়ে সে দেখতেছে এই যে রকেটটা, এই রকেটটা নিচের দিকে একটা জ্বালানি ছুড়ে দিছে, এই যে জ্বালানিটা এর ভরটা হচ্ছে dm। তাহলে dm মানের জ্বালানি যখন ছুড়ে দিছে নিচের দিকে, অর্থাৎ dt সময় পরে, তখন কি রকেটের ভর আর m আছে? তখন কি রকেটের ভর আর m আছে? না, তখন কিন্তু রকেটের ভর আর m নেই, তখন রকেটের ভর হয়ে গেছে m মাইনাস dm, রকেটের ভর কিন্তু একটু কমে গেছে। আচ্ছা, রকেটের ভর যদি একটু কমে যায়, ভর একটু কমে গেছে, তাহলে উপরের দিকে তার বেগ একটু বেড়ে গেছে না? মানে dt সময়ে dm পরিমাণ ভর কমে যাওয়ার কারণে উপরের দিকে বেগটা অলরেডি v ছিল, ইনিশিয়াল অবস্থায় বেগটা v ছিল, তাহলে dt সময় পরে ভর dm পরিমাণ কমে যাওয়ার কারণে উপরের দিকে একটা বেগ বৃদ্ধি পাইছে, সেই বেগটা হচ্ছে dv। তাহলে ভর হয়ে গেছে m মাইনাস dm এবং বেগ হয়েছে v প্লাস dv। মানে খুব সহজে ভাবে চিন্তা করো, কোন একটা জিনিস উপরের দিকে যাইতেছে, এখন তুমি মনে করো যে যাইতে যাইতে কেটে ওই জিনিসটাকে অর্ধেক করে দিলা, মানে অর্ধেক ফেলে দিলা, তাহলে ওই জিনিসটা হালকা হয়ে গেল। তাহলে হালকা হয়ে গেলে ওর উপরের দিকে বেগের মানটা একটু বেড়ে যাবে। তাহলে t প্লাস dt সময়ে ভর কমে m মাইনাস dm এবং বেগ বৃদ্ধি পেয়ে বেগ হয়েছে v প্লাস dv। তাহলে এই ঘটনাটা ঘটছে হচ্ছে dt সময় পরে, মানে t প্লাস dt সময়। এবার আমরা এই ক্ষেত্রে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যে সমান আছে, অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণশীলতা, এই ব্যাপারটা খাটাবো। তাহলে এই ব্যাপারটা, এটা হচ্ছে আদি ভরবেগ সমষ্টি p ইনিশিয়াল ইকুয়াল টু হবে শেষ ভরবেগ p ফাইনাল। তাহলে আমরা একটু আদি ভরবেগ এবং শেষ ভরবেগের একটা ছক করি। ছকটা হবে হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে জ্বালানি। তাহলে একবার আমরা নিব হচ্ছে রকেটের জিনিসগুলা, আর একবার নিব হচ্ছে জ্বালানির জিনিসগুলা। তাহলে রকেটের ক্ষেত্রে কি কি ঘটতেছে আমরা একটু এই জিনিসটা আগে দেখি। রকেটের ক্ষেত্রে আদিতে ভরবেগ কত ছিল ইনিশিয়াল অবস্থায়? টি সময় এর ভর ছিল হচ্ছে m এবং বেগ ছিল হচ্ছে v। তাহলে m v, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় রকেটের আদি ভরবেগ আর কি। এবার শেষ ভরবেগটা দেখব, রকেটের শেষ ভরবেগ। তো t প্লাস dt সময় রকেটের ভর এখন m মাইনাস dm এবং বেগ হচ্ছে v প্লাস dv। ঠিক আছে, বেগ এখন v প্লাস dv। এবার আসো, শুধু রকেটের কথা চিন্তা করলে কিন্তু হবে না, রকেটের পাশাপাশি জ্বালানি বা গ্যাসের কথাটাও আমাদের চিন্তা করতে হবে। তাহলে জ্বালানি বা গ্যাসের ক্ষেত্রে দেখি তো, আদিতে মানে এ যখন অবজার্ভ করতেছে একেবারে টি সময়, তখন কিন্তু কোনো জ্বালানি নির্গত হয়নি। তাহলে তখন জ্বালানির ভর কত? ডিএম কত? ডিএমটা হচ্ছে 0। তাহলে তখন জ্বালানির ভর যেহেতু 0, তাহলে জ্বালানির আদি ভরবেগটা হবে হচ্ছে 0। এবার ডেলটি সময় পরে সে দেখতেছে কি, এই লোকটা দেখতেছে কি, ডিএম পরিমাণ একটা জ্বালানি নিচের দিকে ছুড়ে দিছে, তাহলে জ্বালানির ভর হচ্ছে ডিএম। এবার জ্বালানির বেগটা কত? এই যে ভিআর, এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির নির্গমন বেগ, তাহলে ডিএম ইন্টু হচ্ছে ভিআর। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আদি 0 এবং শেষ হচ্ছে ডিএম ইন্টু ভিআর। এইখানে ব্যাপারটা একটু ভুল হয়েছে, এখানে ভিআর না। কেন ভিআর না? দেখো, এই ভিআর এর পরিচয়টা ছিল, খুব ভালো করে খেয়াল করো, ভিআর এর পরিচয়টা ছিল রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, এইটা ছিল ভিআর। ভিআর এর পরিচয় ছিল হচ্ছে এইটা। কিন্তু অবজারভার কোথায় আছে? রকেটে আছে অবজারভার? না, পৃথিবীতে আছে। তাহলে সে কি জ্বালানিটাকে ভিআর বেগে নিচে আসতে দেখতেছে? এই যে জ্বালানির বেগটা রকেটের সাপেক্ষে, সেটা কি ভিআর দেখতেছে সে পৃথিবীতে থেকে? না, সে কিন্তু অন্য কোনো কিছু দেখতেছে। দেখো, এটা আমরা একটা উদাহরণের সাহায্যে এখানে বুঝি।
মনে করো এই হচ্ছে একটা রাস্তা, তো এইখানে একটা এই যে বাস যাইতেছে, এই বাসের উপরে মনে করো যে কোনো একজন লোক দাঁড়ানো আছে, যাত্রী। তো এই হাতে একটা বল নিয়ে দাঁড়ায় আছে, এই বাসটা মনে করো যাইতেছে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। এখন এইখানে প্ল্যাটফর্মে দাঁড়ানো বা রাস্তায় স্থির অবস্থানে দাঁড়ানো কোনো পর্যবেক্ষক, তাকে যদি আমি জিজ্ঞেস করি বলতো বাসের বেগ কত, সে বলবে 40 মিটার পার সেকেন্ড। তাকে আমি জিজ্ঞেস করবো ওই যে লোকটা, ওই লোকটার বেগ কত, সে বলবে 40 মিটার পার সেকেন্ড। আমি জিজ্ঞেস করবো লোকের হাতে ওই যে বলটা ধরা আছে, ওই বলের বেগটা কত, সে বলবে 40 মিটার পার সেকেন্ড। দেখো এই লোকটা দাবি করতেছে এই বলটা হচ্ছে স্থির অবস্থায় সে ধরে রাখছে। তা আমি যদি এই লোকটাকে জিজ্ঞেস করি বলের বেগ কত, ও বলবে 0, স্থির 0 মিটার পার সেকেন্ড। কিন্তু একে জিজ্ঞেস করলে এই অবজারভার কি বলবে, যে বলের বেগটা হচ্ছে বাসের বেগের সমান, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড। এইবার এ যদি বলটাকে, মানে ও দাবি করতেছে ও বলটাকে এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারছে, তাহলে এই যে প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকা যাত্রী, রাস্তায় স্থির দাঁড়ায় থাকা যাত্রী, সে ওই বলটাকে কত বেগে সামনের দিকে যাইতে দেখবে, সে বলের বেগটাকে 50 মিটার পার সেকেন্ড দেখবে। কিভাবে বুঝলাম, অলরেডি এই কাঠামোর একটা বেগ ছিল সেটা হচ্ছে 40, তার সাথে যোগ হচ্ছে 10, তাহলে এ ওই বলটাকে 50 মিটার পার সেকেন্ড বেগে দেখবে ছুটতে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এ দাবি করতেছে 10, তাহলে এর দাবির সাপেক্ষে সেটা হচ্ছে 40 যোগ 10। এখন দেখো তো যদি বলটাকে এইদিকে না ছড়ে, বলটাকে যদি সে বিপরীত দিকে ছড়ে, এইদিকে ছড়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে ছড়ে গেল, বাসটা যেদিকে যাচ্ছিল তার উল্টা দিকে ছড়ে দিল। এবার এ বলতেছে এইদিকে ছড়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি যদি একে জিজ্ঞেস করি যে বলটাকে এইদিকে সে কত বেগে আসতে দেখবে, তাহলে সে দেখবে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাইতে। কেন? কারণ অলরেডি এই বলের একটা বেগ ছিল এইদিকে 40, এদিকে 40 ছিল, আর এ ছড়ে দিছে এইদিকে হচ্ছে 10, তো এ দেখতেছে ওই বলের বেগটা ওই দিকে 40 বিয়োগ 10 মানে 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো ব্যাপারটা? এবার এই জিনিসটাকে এইভাবে উল্টায় দাও, এইভাবে উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে দেখো তো ঘটনাটা কি হচ্ছে, আমি এরকম উল্টায় দিলাম, তাহলে এই হচ্ছে বাসটা উপরের দিকে যাইতেছে 40 মিটার পার সেকেন্ড বেগে, এই বাস থেকে একটা বলকে এইদিকে ছুড়ে দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এইখানে একজন পর্যবেক্ষক দাঁড়ায় আছে। তাহলে একে আমি যদি জিজ্ঞেস করি বলের বেগ কত, তাহলে ও বলবে বলের বেগ হচ্ছে 40 বিয়োগ 10 কত 30 মিটার পার সেকেন্ড, কোন দিকে, উপরের দিকে। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে এবার এই যে পৃথিবীতে দাঁড়ায় থাকা অবজারভার, ওকে জিজ্ঞেস করো জ্বালানির বেগ কত, তাহলে জ্বালানির বেগ সে কিন্তু ভিআর বলবে না, ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে, মানে রকেটে যদি কেউ থাকতো সে বলতে পারতো যে হ্যাঁ জ্বালানি রকেটের সাপেক্ষে মানে ভিআর মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে যাচ্ছে। কিন্তু অবজারভার পৃথিবীতে আছে, সে কি বলবে, সে বলবে হচ্ছে এই যে রকেটটা, এই রকেটটার উপরের দিকে দেখো ডিটি সময় পরে তার বেগটা হচ্ছে ভি প্লাস ডিভি, তাহলে রকেট যাইতেছে উপরের দিকে ভি প্লাস ডিভি মানে বেগ নিয়ে, আর জ্বালানি নিচের দিকে রকেটের সাপেক্ষে ছুড়ে দেওয়া হয়েছে ভি আর বেগ নিয়ে। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে জ্বালানির বেগটা সেটা হবে ভি প্লাস ডিভি মাইনাস ভি আর, তাহলে এটা হবে হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি আর, মানে দেখো এই যে 40 এটাই হচ্ছে ভি প্লাস ডিভি, মানে বাসটা বা এই রকেটটা উপরের দিকে কত বেগে যাইতেছিল, আর এই বাসের সাপেক্ষে ছুড়ে দেওয়া হয়েছে ভি আর বেগ দিয়ে নিচের দিকে, তাহলে এর কাছে মনে হবে ভি প্লাস ডিভি মাইনাস ভি আর। ক্লিয়ার ব্যাপারটা? তো এই জিনিসটা কিন্তু বোঝাটা খুবই জরুরি, এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন দেখো এবার আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবো, তাহলে আদিতে ভরবেগ হচ্ছে mv প্লাস 0, তাহলে mv, আর শেষে ভরবেগ হচ্ছে গুণ করো m দিয়ে, এটাকে গুণ করলে mv মাইনাস mv প্লাস m dv, আর মাইনাস dm দিয়ে গুণ করলে মাইনাস v dm মাইনাস dm dv প্লাস v dm প্লাস dm dv মাইনাস v r dm। এবার দেখো dm dv কাটা যাচ্ছে, ভিডিএম কাটা যাচ্ছে, এমভি দুই পাশ থেকে কাটা যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে এম ডিভি মাইনাস ভি আর ডিএম, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা এই জিনিসটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে এম ডিভি ইকুয়াল টু ভি আর ডিএম। ঘটনাটা ঘটছে হচ্ছে ডিটি সময় ব্যবধানে, মানে টি আর টি প্লাস ডিটি, তাহলে সময় ব্যবধানটা কত, টি প্লাস ডিটি মাইনাস টি, তাহলে সময় ব্যবধানটা হচ্ছে ডিটি। তাহলে যে সময় ব্যবধানে এই ঘটনাটা ঘটছে সেই সময় দিয়ে ভাগ দিয়ে দিই, উভয় পাশে ভাগ দিয়ে দিই, তাহলে ভাগ দিলে এম ডিভি ডিভাইডেড বাই ডিটি ভি আর ডিএম ডিভাইডেড বাই ডিটি। এই যে ডিএম ডিভাইডেড বাই ডিটি এইটা হচ্ছে জ্বালানি পোড়ার হার বা জ্বালানি নির্গমনের হার, আর এই পাশে যে ডিভি ডিভাইডেড বাই ডিটি এটা দেখো যে বেগের পরিবর্তনের হার, তো বেগের পরিবর্তনের হার মানে কি, ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এম এ, এটা ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি, এম এ মানে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ভি আর ডিএম ডিভাইডেড বাই ডিটি। তো এইটা হচ্ছে এই যে রকেটের ক্ষেত্রে উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কা, তাহলে জ্বালানি নির্গত হওয়ার জন্য রকেট উপরের দিকে কতটুকু ঊর্ধ্বমুখী ধাক্কা অনুভব করবে সেটা হচ্ছে এইটা, যে এফ ইকুয়াল টু ভি আর ডিএম ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো
যে ভিআর এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ। আমাদের কিন্তু প্রশ্নে এই জিনিসটা বলে দেওয়া থাকবে যে ভিআর এর পরিচয়টা কি। তো এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ। আর ডিএমডিটি এটার পরিচয় হচ্ছে, আমি একটু লিখে দিই, ডিএমডিটি এটার পরিচয় হচ্ছে জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমন হার বা জ্বালানি পোড়ার হার, অনেক সময় বলে দেয় জ্বালানি পোড়ার হার, পোড়ার হার। তাহলে এইটাই হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রটা কিভাবে আসলো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে দেখো এই যে পরিবর্তনের হার অনেক সময় কি হয়, বৃদ্ধি হয়, অনেক সময় হচ্ছে হ্রাস হয়, মানে পরিবর্তনটা বৃদ্ধি হতে পারে, পরিবর্তনটা হ্রাসও হতে পারে। তো ডিএমডিটি এটা কিন্তু সর্বদাই হ্রাস মিন করে, মানে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু কমতেছে, বাড়তেছে না, মানে জ্বালানি আস্তে 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 রকেট থেকে জ্বালানি ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে জ্বালানি যদি ক্ষয় হয়ে যায় তাহলে জ্বালানির মানের পরিবর্তনটা আসলে ঋণাত্মক পরিবর্তন হচ্ছে, মানে কমতেছে। তাহলে ডিএমডিটি এটা কিন্তু মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এই কারণে কেউ চাইলে এই যে এফ এটা ইকুয়াল টু আমরা মাইনাস ভি আর ডিএমডিটি এটা দিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা যখন মান বের করবো, শুধুমাত্র যদি আমাদের বলে ঊর্ধ্বমুখী বলের মানটা বের করো, তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা দেওয়ার দরকার নেই, মানে তুমি দুই পাশে এভাবে মডুলাস দিয়ে লিখতে পারো যে মাইনাস মানটা আমরা তখন নিচ্ছি না, শুধু মান নিয়ে কাজ করতেছি, ভিআর এর মান নিয়ে কাজ করতেছি এবং ডিএমডিটির জাস্ট মানটা নিয়ে আমরা কাজ করতেছি, ঊর্ধ্বমুখী ধাক্কাটা বের করতেছি। তাহলে এই যে এফটা, এই এফটা হচ্ছে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা, ঠিক আছে। এখন এবার আমরা বের করতে চাই যে একটা নির্দিষ্ট সময়ে রকেটের বেগ কত বা নির্দিষ্ট সময়ে রকেটের ত্বরণ কত, এইটা আমরা একটু বের করতে চাই। তাহলে এইটা দেখো তো আমরা এবার কিভাবে বের করতে পারি। এই হচ্ছে রকেটটা, তাহলে এই যে রকেটটা, এই রকেটটা উপরের দিকে যাইতেছে এই যে ঊর্ধ্বমুখী ধাক্কা এফ নিয়ে, আর এই রকেটটাকে কিন্তু পৃথিবী একটা ওজন বলে টেনে রাখছে নিচের দিকে, সেই ওজন বলটা হচ্ছে এমজি। তাহলে রকেটের উপরে কয়টা বল কাজ করতেছে? দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা এফ, আর একটা হচ্ছে পৃথিবীর টেনে ধরা বল অর্থাৎ ওজন এমজি। এখন রকেটকে যদি উপরের দিকে যাইতে হয় তাহলে এই দুইটার লব্ধি নিয়ে উপরের দিকে যাইতে হবে। তাহলে এই দুইটার এই যে লব্ধি বলটা উপরের দিকে, এই লব্ধি বলটা এটাকে আমরা বললাম এফ ড্যাশ। তাহলে এফ ড্যাশ হবে এফ মাইনাস এমজি। তাহলে রকেটের উপর প্রযুক্ত, খেয়াল করো, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, লব্ধি বল, এই লব্ধি বল এফ ড্যাশ এটা হবে এফ মাইনাস হচ্ছে এমজি। তাহলে লব্ধি বল এফ ড্যাশ এটা ইকুয়াল টু হবে এফ, এফ এর মান হচ্ছে ভি আর ডিএম ডিটি, মানটা বসালাম, মাইনাস হচ্ছে এমজি। এইটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। তাহলে দুইটা প্রশ্ন আসলে অনেকে জড়াই ফেলো, একটা হচ্ছে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, আর একটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। তো এইটা হচ্ছে রকেটের উপর ঊর্ধ্বমুখী ধাক্কা, আর এইটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল। দুইটা কিন্তু আলাদা আলাদা সূত্র, মাথায় রাখবে আর কি। এখন এইখান থেকে আসে ত্বরণ কত, একটা নির্দিষ্ট মুহূর্তে রকেটের ত্বরণ কত। তাহলে দেখো এই যে এফ ড্যাশ, এই এফ ড্যাশ মানে হচ্ছে এম এ, এফ ড্যাশ লব্ধি বল, তো সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, এইটা হচ্ছে সামেশন অফ এফ মানে বলের লব্ধি, এটা ইকুয়াল টু এম এ ইকুয়াল টু ভি আর ডিএম ডিটি মাইনাস হচ্ছে এমজি। তাহলে এম দিয়ে এবার ভাগ দিয়ে দাও, তাহলে এম দিয়ে ভাগ দিলে এ ভি আর ডিএম ডিটি ডিভাইডেড বাই এম মাইনাস এম দিয়ে যদি ভাগ দিই তাহলে এম জি ডিভাইডেড বাই এম শুধু থাকে হচ্ছে জি। তাহলে এইটা হচ্ছে রকেটের ক্ষেত্রে ত্বরণ নির্ণয়ের সূত্র, যে ভি আর ডিভাইডেড বাই এম ডিএম ডিটি মাইনাস হচ্ছে জি। তাহলে রকেটের একটা নির্দিষ্ট মুহূর্তের ত্বরণ বের করব। তো এখানে একটা জিনিস মাথায় রাখবো, এই এম যেটা আমরা বসাচ্ছি, এই যে এমটা, এই এম হচ্ছে যে মুহূর্তে রকেটের ত্বরণ চাই, যে সময়ে ত্বরণ নির্ণয় করতে চাচ্ছি, ত্বরণ চাই সেই সময়ের ভর, সেই সময়ের ভর মানে কার ভর, রকেটের ভর না জ্বালানির ভর, রকেট সহ জ্বালানির ভর, রকেট সহ জ্বালানির ভর। তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারবো, ক্লিয়ার। তাহলে আমরা রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র পাইলাম, রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলের সূত্রটা পাইলাম, এবং রকেটের একটা নির্দিষ্ট মুহূর্তে ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটা দেখলাম। এইবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রকেটের একটা নির্দিষ্ট মুহূর্তের বেগটা আমরা কিভাবে বের করতে পারি। রকেটের ক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তের বেগ বের করবো, একটা রকেটকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তো নির্দিষ্ট মুহূর্তে তার বেগটা যে কত হবে এটা বের করতে চাই। তো দেখো আমরা দেখলাম যে এইটা হচ্ছে রকেট, তো এই রকেটের ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছে, উপরের দিকে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা এফ, নিচের দিকে হচ্ছে ওজন এমজি, আর লব্ধি বল উপরের দিকে সেটা হচ্ছে এফ ড্যাশ। তাহলে আমরা জানি যে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে সামেশন অফ এফ মানে এই ঊর্ধ্বমুখী ধাক্কা এফ মাইনাস
mg ইকুয়াল টু হচ্ছে ma, যেখান থেকে আমরা ত্বরণ বের করছিলাম, এই বের করছিলাম। এখন আমরা ত্বরণ বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি বেগ বের করতে। তাহলে দেখো তো m এটাকে আমি এই পাশে লিখতেছি ma, এটা ইকুয়াল টু f মাইনাস mg। ma এ তো ত্বরণ না, তো ত্বরণকে আমরা এভাবে লিখতে পারি না, বেগের পরিবর্তন dv ডিভাইডেড বাই dt, আর f ঊর্ধ্বমুখী ধাক্কা, এটা হচ্ছে মাইনাস vr dm dt মাইনাস mg। তাহলে আমি f এর মানটা, ঊর্ধ্বমুখী ধাক্কার মানটা বসালাম, mg বসালাম, আর এর পরিবর্তে লিখলাম বেগের পরিবর্তনের হার dv ডিভাইডেড বাই dt। আচ্ছা, আমরা চাই হচ্ছে বেগ। বেগ কোথায় আছে? এই যে dv আছে, এই dv থেকে একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ আমাদের বের করতে হবে। একটা কাজ করি আমি, দেখো আমি উভয় পক্ষে dt দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে m dv, যেহেতু dt দিয়ে গুণ করছি, ইকুয়াল টু মাইনাস vr dm, dt দিয়ে গুণ করা হয়েছে, তাহলে dt এখান থেকে চলে যাবে, মাইনাস mg dt। উভয় পক্ষে dt দিয়ে গুণ করলাম। আমাদের টার্গেট হচ্ছে dv তে যাওয়া, এই যে dv, m কে সরাইতে হবে, m কে আমি ওই পাশে পাঠাই দিই, তার মানে উভয় পক্ষকে m দিয়ে ভাগ দিই। তাহলে এবার হচ্ছে dv ইকুয়াল টু মাইনাস vr dm ডিভাইডেড বাই m মাইনাস, একে যদি আমি m দিয়ে ভাগ দিই তাহলে m কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে g dt। তো এটা আমি পাইছি dv। এখন বলো তো dv থেকে কিভাবে বেগ v বের করা যায়? আচ্ছা, v থেকে আমি dv তে কিভাবে যাবো আগে সেটা বলো। অন্তরীকরণ করে, তাই না? তাহলে dv থেকে v আসবো কিভাবে? যোগজীকরণ করে, উল্টা কাজটা আমাদের করতে হবে। তাহলে আমি এখন যোগজীকরণ করবো, এই ইকুয়েশনটাকে যোগজীকরণ করবো। তাহলে ইকুয়েশনটাকে যোগজীকরণ করি, যোগজীকরণ করি, এখানে যোগজীকরণ, এখানে যোগজীকরণ। তাহলে dv কে যোগজীকরণ করব আপার লিমিট লোয়ার লিমিট। তো ধরো ইনিশিয়াল অবস্থায় তার বেগটা হচ্ছে, আদি বেগটা হচ্ছে u, এবং শেষ অবস্থায় যে বেগটা, সেই বেগটা হচ্ছে v। তাহলে dv কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো বেগ v, যার লোয়ার লিমিট হচ্ছে আদি বেগ u, আপার লিমিট হচ্ছে শেষ বেগ v। এখানে দেখো মাইনাস vr, তো vr হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ, যেটা হচ্ছে ধ্রুবক, তো দেন সেটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে, তাহলে vr টা বাইরে চলে গেল। এখানে ইন্টিগ্রেশন dm ডিভাইডেড বাই m, তো বলো তো 1 ডিভাইডেড বাই x dx ইন্টিগ্রেশন কত হয়? ln x। তাহলে এখানে কি হবে? ln m হবে। এখন আপার লিমিট আর লোয়ার লিমিট, তো t ইকুয়াল টু 0 সময়, যখন t এর মান 0 ছিল, দেখো এখানে t এর লিমিট বসাইতে হবে, তাহলে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু t। তো যখন t এর মান 0 ছিল, মানে ইনিশিয়াল অবস্থায়, তখন এর ভরটা ছিল হচ্ছে m নট, মানে মোট ভর আর কি, আদি ভর। আর t সময় পরে তার ভরটা একটু কমে গেছে, তাহলে এই ভরটা হচ্ছে m, t সময় পর তার ভরটা হচ্ছে m। তাহলে লোয়ার লিমিট হচ্ছে m নট, আপার লিমিট হচ্ছে m, মাইনাস g dt কে ইন্টিগ্রেশন করলে t পাবো, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে t। তাহলে ইন্টিগ্রেশনের কাজ শেষ। এবার আমরা এখানে মান বসাই, লিমিটের মান বসাই, v মাইনাস u ইকুয়াল টু মাইনাস vr ln m মাইনাস ln m নট। দেখো ln m বসালাম, মাইনাস ln m নট, তো ln এর ক্ষেত্রে বিয়োগ মানে কি? ভাগ। আচ্ছা, একবারে লিখি এখানে, তাহলে একবার এখানে হবে ln m ডিভাইডেড বাই m নট মাইনাস g t মাইনাস 0 মানে t। এখন এই মাইনাসটাকে যদি আমরা বাদ দিয়ে লিখতে চাই, মাইনাস আছে, তাহলে মাইনাসটা পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে যদি পাওয়ার হিসেবে চলে যায়, m ডিভাইডেড বাই m নট এর পাওয়ার যদি -1 হয়, ইনভার্স আর কি, তার মানে উল্টে যাবে। একবারে আমরা লিখতে পারি v ইকুয়াল টু, ইউটাকে ওই পাশে নিয়ে গেলাম, ইউ, এখানে আমি প্লাস দিব vr ln, তাহলে যদি প্লাস দিই তাহলে এটা উল্টে যাবে, m নটটা উপরে, mটা নিচে, মাইনাস হচ্ছে gt। তাহলে এইটা হচ্ছে রকেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ বের করার সূত্র। তাহলে রকেটের নির্দিষ্ট মুহূর্তে বেগ, এই সূত্র দিয়ে আমরা বেগ বের করে ফেলতে পারবো। তো এখানে ইউ, এটা হচ্ছে রকেটের আদি বেগ, t ইকুয়াল টু 0 সময় বেগ। তো এটা দেখা যাবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ এর মানটা 0 হবে, ঠিক আছে? ইউ এর মানটা বলে দেওয়া থাকে না, তো ধরে নিব ইউ এর মানটা 0। তাহলে ইউ মাইনাস জিটি, তার সাথে একটা এই টার্ম যোগ হচ্ছে। একটা জিনিস বলো তো, একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি, মনে করো একটা বস্তুকে আদি বেগ দিয়ে উপরের দিকে আমি নিক্ষেপ করলাম, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা বেগ কত হবে, একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ কত হবে, এটা আমরা বের করি কোন সূত্র দিয়ে? এই হচ্ছে একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলাম ইউ বেগ দিয়ে, তাহলে আমি মনে করি নির্দিষ্ট সময় বেগ ভি বের করতে চাই, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি না, ইউ মাইনাস জিটি না। দেখো এই ব্যাপারটাই হয়েছে যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কিন্তু এখানে এক্সট্রা করে এই টার্মটা আছে। এই টার্মটা কেন হলো? তুমি যে বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিছো, ওই বস্তুটা যদি ভর খুলে খুলে নিচের দিকে ছুটতে থাকে, তাহলে ভর খোলার কারণে সে একটু হালকা হয়ে যাবে, তার উপরের দিকে একটু বেগ বাড়বে, মানে ভরের পরিবর্তনের কারণে তার একটা বেগ বাড়বে। তো যে বেগে ভর খুলে খুলে নিচের দিকে ছুড়ে মারতেছে, সেই বেগটা হচ্ছে ভিআর। একটা নির্দিষ্ট বেগ নিয়ে ভর খুলে খুলে নিচের দিকে ছুড়ে মারতেছে, তুমি এই বস্তুটাকে উপর দিকে ছুড়ে মারছো,
এখন ও করতেছে কি উপরের দিকে যাচ্ছে আর ওর গা থেকে ভর খুলে খুলে নিচের দিকে ছুড়ে মারতেছে, কত বেগে? ভি আর বেগ দিয়ে। তাহলে ভর খুলে নিচের দিকে ছুড়ে ফেলার জন্য ভর কমে যাচ্ছে, ভরের একটা পরিবর্তন হচ্ছে, তো ভর কমে যাওয়ার কারণে তার বেগটা একটু বাড়বে, সেই টার্মটা হচ্ছে এইটা। দেখো যে ভরের পরিবর্তনের জন্য বেগ কতটুকু বাড়তেছে। ক্লিয়ার? ব্যাপারটা আমরা বুঝতে পারছি, এর সাথে আমরা মিল করতে পারছি যে উপরের দিকে ছুড়ে দিলে নির্দিষ্ট মুহূর্তে বেগ হচ্ছে v = u - gt। এখন যদি সে ভর খুলে খুলে নিচের দিকে ছুড়ে মারে, তাহলে ভরের জন্য ভর কমে যাওয়ার জন্য তার বেগ একটু বাড়বে, সেই টার্মটা এখানে যোগ হবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা একটা রকেটের নির্দিষ্ট মুহূর্তের বেগটা বের করতে পারবো। তো এখানে একটু আমাদের পরিচয়টা জানতে হবে। m0 হচ্ছে আদিতে ভর, m হচ্ছে যে সময় আমি বেগ বের করতে চাই সেই সময়ের ভর। আবার বলি, m0 হচ্ছে আদিতে ভর, m হচ্ছে যে সময়ের বেগ বের করতে চাই সেই সময়ের ভর, t হচ্ছে সেই সময়টা আমি কোন সময় বেগটা বের করতে চাইতেছি, আর ইউ হচ্ছে ইনিশিয়াল অবস্থার বেগ। তো নরমালি আমি বলতেছি যে ইনিশিয়াল অবস্থার বেগের মানটা আমাদের শূন্য ধরে নিতে হয়, বা বলে দেওয়া থাকে না আর কি, আমরা শূন্য ধরে নিই। তো এই ছিল হচ্ছে রকেটের ক্ষেত্রে সূত্রগুলা। তো আমি এই যে যতগুলো সূত্র বললাম, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র, আর একটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলের সূত্র, আর একটা হচ্ছে ত্বরণের সূত্র, নির্দিষ্ট মুহূর্তে ত্বরণ কিভাবে বের করব, আর নির্দিষ্ট মুহূর্তের বেগ কিভাবে বের করব। মোটামুটি 4টা সূত্র। এর বাইরে রকেটের ক্ষেত্রে আর কোনো সূত্র নাই। তুমি এই 4টা সূত্র যেগুলোকে আমি বক্স করে দিয়েছি, খুব সুন্দর করে জিনিসগুলো মাথায় রাখবা। আর ক্যালকুলেশন যদি একটু দেখতে চাও তো দেখতে পারো, আর যদি মনে করো যে ক্যালকুলেশন দেখবাই না, আর হ্যাঁ জাস্ট তুলে রাখছো, শুধু সূত্রগুলো নিয়ে কাজ করবা, দেন হবে। মানে এই রকেটের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন না যে মানে আসেই প্রত্যেকবার যে প্রশ্ন আসেই, হ্যাঁ এমন না, গুরুত্বপূর্ণ, বাট অতটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ যতটা আর কি আমরা জোর দিয়ে বলতেছি অতটা না। তো এই জিনিসগুলো পড়বা, যে সূত্রগুলো আমি বলে দিলাম এই সূত্রগুলো পড়বা। এখন এই সূত্রগুলো রিলেটেড আমি দু একটা ম্যাথ প্রবলেম সলভ করে দিচ্ছি, যেগুলো করলে মোটামুটি হয়ে যাবে। এই দুইটা প্রবলেম হচ্ছে রকেটের প্রবলেম। তা আমরা যদি এই দুইটা প্রবলেম মোটামুটি সলভ করতে পারি, তাহলে আশা করব যে রকেট রিলেটেড যে ধরনের প্রবলেম আসুক না কেন আমরা সলভ করতে পারবো। তো এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ প্রবলেম, এবং এটা হচ্ছে রিটেন টাইপ একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমাদের ইসাক স্যারের বইয়েরই একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। তো প্রথমে আমরা এটা সলভ করি, তারপরে ওটা সলভ করতেছি। এই প্রবলেমটা আমাদের বলতেছে একটি রকেট তার ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডের মধ্যে ভরের 1/50 হারায়। এখন রকেটের সাপেক্ষে যদি জ্বালানি 2500 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, তাহলে রকেটের ত্বরণ কত? আমাদের ত্বরণটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা তো সব সূত্রগুলো জানি, তাহলে বক্স থেকে সূত্রগুলো এনে বসাবো খালি। তাহলে রকেটের ত্বরণ নির্ণয় সূত্র এ vr/m dm/dt - g। এখানে এর মানগুলো বসাই দিলে আমরা ত্বরণটা বের করতে পারবো। তো দেখি তো কি কি মান দেওয়া আছে। বলতেছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ এটা 2500 মিটার পার সেকেন্ড। তাহলে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ মানে ভিআর, এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে 2500 এটা আমরা বসালাম। এবার দেখো বলতেছে যে যাত্রা শুরুর ঊর্ধ্বমুখী যাত্রার 2 সেকেন্ডের মধ্যে ভরের 1/50 হারায়। তাহলে ডিটি সময় ব্যবধান 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের মধ্যে সে কি কাজ করছে? ভরের 1/50 হারাইছে। তো 1/50 হারালে হারানো ভর ডিএম, এটা হচ্ছে আমি ধরলাম যে টোটাল রকেটটার ভর হচ্ছে এম। তাহলে এম এর কতটুকু হারাচ্ছে? 1/50। তাহলে ডিএম হারানো ভরটা ডিএম, সেটা হচ্ছে m/50। তাহলে ডিটি এর মান আমরা পেয়ে গেছি, ডিএম এর মান পেয়ে গেছি। তো আমাদের এখানে ডিএম ডিটি বসাইতে হবে। তাহলে ডিএম এর মান এটা হচ্ছে m/15 আর ডিটি এর মান হচ্ছে 2। এম এর মানটা এটা হচ্ছে রকেটের ভর, এম এর মানটা যে রকেটের ভরটা আমরা ধরছি এম, তাহলে এখানে বসাই দিলাম এম। এম আর এম কাটাকাটি যাচ্ছে, এখান থেকে জি এর মানটা বিয়োগ দিতে হবে 9.8। তাহলে এখানে হচ্ছে 2500, নিচে 100, তাহলে 25 বিয়োগ হচ্ছে 9.8। তাহলে আমরা হিসাব করে পাবো হচ্ছে 15.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে রকেটের ত্বরণ। দেখো খুব সহজে আমরা বের করে ফেলছি, মানে এটা খুবই সহজ একটা প্রবলেম, এগুলো নরমালি এমসিকিউতে আসে। এবার আসো, এটা হচ্ছে রিটেন টাইপ একটা প্রবলেম, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আগে আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করি ভালো করে। কি বলতেছে দেখো, 15,000 কেজি জ্বালানির একটি রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। তাহলে বলো তো রকেটের ভরটা কত? রকেটের মেইন অংশের ভরটা কত? জ্বালানির ভর হচ্ছে 15,000 কেজি, এটা সহ কিন্তু রকেটের ভর হচ্ছে 20,000 কেজি। তাহলে রকেটের ভরটা কত? রকেটের ভরটা হচ্ছে 5,000 কেজি। এই যে 20,000 থেকে 15,000 বিয়োগ দাও, তাহলে রকেটের ভর পাবা, রকেটের যে মেইন অংশটা সেটার ভর পাবা। তো সেই ভরটা হচ্ছে 5,000 কেজি। বুঝতে পারলাম? আর অনেকে ভাবতে পারো যে ভাই এখানে তো বলে দেওয়া না, এখানে বলছে এত কেজি জ্বালানির একটি রকেটের ভর এত, তাহলে আলাদা করে রকেটের ভর তো এটা হইতে পারতো। দেখো জ্বালানির ভরই সবসময় বেশি হবে। তাহলে আমাদের যদি বলে যে এত কেজি জ্বালানি একটি রকেটের ভর হচ্ছে এত, তাহলে আমাদের বুঝে নিতে হবে এই যে ভরটা, এটা যদি জ্বালানির চেয়ে বেশি হয় তাহলে বুঝে নিতে হবে এটা জ্বালানি সহ রকেটের ভর। তাহলে জ্বালানি সহ রকেটের ভর থেকে জ্বালানির ভর বাদ দিলেই কিন্তু আমরা রকেটের ভরটা পাবো। ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে। এবার আমাদের বলতেছে রকেটের সাপেক্ষে 300 মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি যদি 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে, তাহলে রকেটটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে প্রথমটা
মঞ্চ থেকে উত্তোলনের জন্য কি পরিমাণ বল লাগবে, মানে রকেটটা যে মঞ্চে আছে, প্ল্যাটফর্মে আছে, সেখান থেকে জাস্ট উত্তোলনের জন্য আমার কতটুকু বল দিতে হবে, ন্যূনতম কতটুকু বল দিতে হবে, ওজনের সমান বল দিতে হবে। মনে করো এই কলমটা এখানে আছে, এখন এই কলমটাকে কেউ তুলে উপরের দিকে রাখতে চাই, মানে উপরের দিকে জাস্ট তুলতে চাই উত্তোলনের জন্য, কতটুকু বল উপরের দিকে দিতে হবে? এই যে কলমটা, এই কলমের ওজন যতটুকু, ওজনের সমান বলই উপরের দিকে দিতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা আমরা বুঝতে পারছি? তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে মঞ্চ থেকে উত্তোলনের জন্য কি পরিমাণ বল দিতে হবে? রকেটের ওজনের সমান বল দিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে মঞ্চ থেকে উত্তোলনের জন্য যে বলটা, সেই বলটা হবে হচ্ছে জ্বালানি সহ রকেটের ওজন। জ্বালানি সহ রকেটের ওজন, মানে তুমি শুধু রকেটকে তো তুললে হবে না, জ্বালানি সহ রকেটটাকেই তুলতে হবে। তাহলে জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 20,000, তাহলে এর সাথে গুণ দিবা হচ্ছে 9.8, ওই যে ওজন মানে হচ্ছে mg। তাহলে এখন এখান থেকে তুমি বের করে ফেলবা যে কতটুকু বল লাগবে। ক্লিয়ার? প্রথম প্রশ্নটা আমরা বুঝতে পারছি কিভাবে সলভ করবো। ওকে, এইবার আসো 2 নম্বরটা আমাদের বলতেছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা কত। তাহলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা একটা ছিল, আর একটা ছিল রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, দুইটা কিন্তু আলাদা আলাদা সূত্র। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা F, এইটা হচ্ছে VR dm ডিভাইডেড বাই dt, মানগুলো বসাই দিব। VR এর মান, VR হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ কত, সেটা 300 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 300 গুণ dm ডিভাইডেড বাই dt, মানে জ্বালানি কি হারে পড়তেছে, কি হারে জ্বালানি নির্গত হচ্ছে সেটা আমাদের বলে দিছে যে 200 কেজি পার সেকেন্ড। দেখো এই যে ভর বাই সময়, মানে কেজি পার সেকেন্ড, একক দেখেও অনেক সময় বোঝা যায়। তাহলে এটা আমি মান বসা দিব 200 কেজি পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 3 গুণ 2 6 0 0 0 0, তাহলে এত নিউটন। এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। ক্লিয়ার? এইটুকু আমরা বুঝতে পারছি। এবার আসো নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত। লব্ধি বল চাইছে, কিন্তু সেটা হচ্ছে নিক্ষেপের সময়। তাহলে 3 নম্বরটা আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে রকেটটা, তাহলে এই রকেটটা নিক্ষেপের সময় মানে আদি মুহূর্তে আর কি উপরে প্রযুক্ত লব্ধি বলটা চাইছে। তাহলে উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কা হচ্ছে F, এটা, আর নিচের দিকে হচ্ছে ওজন mg। তাহলে উপরের দিকে লব্ধি বল, এই যে লব্ধি বলটা যেটাকে আমরা F ড্যাশ দিয়ে লিখছিলাম, এই লব্ধি বল F ড্যাশ, এটা হবে F মাইনাস mg। তো F মানে হচ্ছে যে VR dm dt, জাস্ট মানটা নিয়ে আমরা কাজ করব, মাইনাস হচ্ছে mg। তাহলে এই যে মানটা, এই মানটা হচ্ছে 60,000 মাইনাস mg। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো ভরের মানটা বসাইতে হবে। তো ভরের মানটা নির্ণয় করার জন্য আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। কি বলতেছে? নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল, নিক্ষেপের সময়। তাহলে যখন আমি নিক্ষেপ করতেছি তখন কিন্তু এখানে জ্বালানিও আছে আবার রকেটটাও আছে, মানে জ্বালানি সহ রকেটের ভর বসাইতে হবে নিক্ষেপের সময়। চিন্তা করো যে এইটা হচ্ছে জ্বালানি আর এইটা হচ্ছে রকেট। তাহলে যখন আমি নিক্ষেপ করতেছি তখন নিক্ষেপের সময় জ্বালানি সহ রকেট এটা নিয়েই তো উপরের দিকে গেছে। তাহলে এই যে ভরটা, এই ভরটা বসাইতে হবে জ্বালানি সহ রকেটের ভর। তো জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে 20,000 গুণ 9.8। বুঝতে পারছি? যখন নিক্ষেপ করছি তখন জ্বালানিও আছে রকেটও আছে, তাহলে এই যে ভরটা বসাইতে হবে, এই ভরটা হচ্ছে ওই সময়ের ভর। তো ওই সময়ের ভর হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর। তো এখান থেকে তুমি হিসাব নিকাশ করে দেখবে, এটা আসবে 4.04 গুণ 10 টু দি পাওয়ার 4.04 গুণ 10 টু দি পাওয়ার 5 নিউটন, 10 টু দি পাওয়ার 5 নিউটন। এটা হচ্ছে লব্ধি বল নিক্ষেপের সময়। এবার পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি, 4 নম্বর প্রশ্নটা। এটা আমাদের বলতেছে জ্বালানি শেষ হওয়ার সময় প্রযুক্ত লব্ধি বল কত। মানে জ্বালানি শেষ, এই সময় লব্ধি বলটা বের করতে বলছে। তো লব্ধি বলের সূত্রটা আমরা লিখি একটু। F ড্যাশ এটা ইকুয়াল টু এই যে VR dm dt মাইনাস হচ্ছে mg। তাহলে এখানে আমরা ঊর্ধ্বমুখী ধাক্কার মানটা বসাবো, এটা হচ্ছে 60,000, এটা আমরা বসা দিলাম, মাইনাস mg। বলো তো এইবার m এর মান কত বসাবো? m এর মান কি এবার 20,000 বসাবো? না। কি বলতেছে? জ্বালানি শেষ হওয়ার সময়, জ্বালানি শেষ। তাহলে এটা ছিল হচ্ছে রকেট, এই রকেটের এইটা হচ্ছে রকেটের ভর, আর এই এতটুকু অংশ এটা হচ্ছে জ্বালানির ভর। তো জ্বালানি শেষ মানে কি এতটুকু ভর আর নাই। তাহলে এতটুকু ভর যদি না থাকে, শুধুমাত্র রকেটের ভরটা পড়ে আছে। তো জ্বালানি সহ রকেটের ভর ছিল 20,000, জ্বালানির ভর ছিল 15,000। তাহলে এখন আমি যদি বলি জ্বালানি শেষ হয়ে গেছে, তাহলে কতটুকু ভর আছে রকেটের ভর? সেটা হচ্ছে 5,000, 5,000 গুণ 9.8। ক্লিয়ার? তো এইখান থেকে এবার আমরা হিসাব করে দেখবো এই যে লব্ধি বলটা, এই লব্ধি বলের মানটা আসবে 5.51 গুণ 10 টু দি পাওয়ার 5 নিউটন, 5.51 গুণ 10 টু দি পাওয়ার 5 নিউটন। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই ক্ষেত্রে লব্ধি বল। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বেগ কত। এবার আমাদের বেগ বের করতে বলছে। তাহলে বেগের যে সূত্রটা আমরা জানি, বেগের সূত্র v, এটা হচ্ছে u প্লাস vr লন m নট ডিভাইডেড বাই m মাইনাস হচ্ছে gt। তো এখন এখানে আমাদের মান বসাইতে হবে। তাহলে আদি বেগ, দেখো ইনিশিয়াল অবস্থায় কোনো বেগের কথা নেই, তাহলে আদি বেগ u এর মান হচ্ছে 0।
তাহলে ইউ এর মানটা আমরা 0 বসাইলাম। ভি আর এর মান এটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমন বেগ 300 বসালাম। লন এম নট ডিভাইডেড বাই এম মাইনাস হচ্ছে জিটি, জি এর মান 9.8, টি এর মানটা আমাদের বসাইতে হবে। টি এর মান কিন্তু আমাদের বলে দেওয়া নেই, এম নট কত বসাবো আর এম কত বসাবো এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে বোঝার ব্যাপার হচ্ছে টি কোথা থেকে পাবো আর এম নট কত বসাবো এম কত বসাবো। তো দেখো এই যে এম নট এটা ছিল ইনিশিয়াল অবস্থায় ভর। তো ইনিশিয়ালি তখন যে যাত্রা শুরু করছে যখন আর কি একেবারে শুরুতে, তখন এম নট হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর। তাহলে এইটা হবে হচ্ছে 20,000, ঠিক আছে, জ্বালানি সহ রকেটের ভর এম নট। এমটা কি, যে সময় আমি বেগ চাইতেছি, কোন সময় বেগ চাইতেছি প্রশ্ন পড়ো, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, জ্বালানি শেষ। তাহলে জ্বালানি শেষ হলে পড়ে আছে কি শুধুমাত্র রকেট। তাহলে জ্বালানি শেষ মানে কি 15,000 বাদ, তাহলে বাদ বাকি 15,000 আর এখানে হচ্ছে 20,000, তাহলে বাদ বাকি হচ্ছে 20,000 মাইনাস 15,000 অর্থাৎ 5,000। তাহলে রকেটের ভরটাই আমি এখানে বসাবো। ক্লিয়ার? তাহলে এম নটের মান আমি বসাইলাম, এম এর মানটা আমি বসাইলাম, টি এর মানটা বসাবো। টি এর মানটা কি, টি হচ্ছে যে মুহূর্তে আমি বেগটা বের করতে চাই সেই মুহূর্তের বেগ। কখন আমি বেগটা বের করতে চাইতেছি, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে। তাহলে আমাদের দেখতে হবে জ্বালানি শেষ হইতে কত সময় লাগছে। তাহলে দেখো তো জ্বালানি শেষ হইতে কত সময় লাগছে এটা আমরা বের করতে পারি কিনা এখান থেকে কোনোভাবে। ডাটা দেয়, এই যে ম্যাথে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাতে যাই, দেওয়া ছিল যে এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি পড়তেছে কত হারে, 200 কেজি পার সেকেন্ড হারে, মানে সেকেন্ডে 200 কেজি জ্বালানি পড়ে যাচ্ছে। তাহলে সেকেন্ডে 200 কেজি জ্বালানি পড়ে যাচ্ছে, তোমার জ্বালানি আছে কতটুকু, 15,000 জ্বালানি আছে না, 15,000 কেজি। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো, জ্বালানি পুড়ে যাইতে সময় মানে জ্বালানি শেষ হইতে কত সময় লাগবে এটা আমরা বের করতে পারবো ঐকিক নিয়মে, যে 1 সেকেন্ডে যদি 200 কেজি জ্বালানি পড়ে তাহলে 15,000 কেজি জ্বালানি পুড়তে কত সময় লাগবে। তাহলে এইভাবে তুমি লিখবা যে 200 কেজি জ্বালানি পুড়তে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে অতএব একক জ্বালানি পুড়তে অতএব 15,000 কেজি জ্বালানি পুড়তে কত সেকেন্ড সময় লাগে। তো খুব সহজে আমরা এটা বের করতে পারি যে দেখো এতটুকু আছে খাদ্য, কেউ একজন সেকেন্ডে 200 কেজি করে খাইতেছে, এতটুকু খাদ্য আছে সেকেন্ডে 200 কেজি করে খাইতেছে, তাহলে টোটাল খাবার খেয়ে শেষ করতে কতক্ষণ লাগবে। তাহলে টোটাল খাদ্য হচ্ছে 15,000, কত হারে খাইতেছে, 200 কেজি পার সেকেন্ড হারে খাইতেছে। তাহলে ভাগ দিলে কিন্তু এখান থেকে আমরা সময় পেয়ে যাব। তাহলে এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম, তাহলে 150 ভাগ 2, এটা হবে হচ্ছে 75 সেকেন্ড। তাহলে জ্বালানি শেষ হইতে যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে 75 সেকেন্ড। তাহলে এখানে টি এর মানটা আমরা 75 সেকেন্ড বসাই দিলাম। এটাও কিন্তু একটা প্রশ্ন হইতে পারতো যে জ্বালানি শেষ হইতে কত সময় লাগে, 75 সেকেন্ড সময় লাগে। তাহলে এখান থেকে আমরা বসাই দিয়ে বেগের মানটা বের করব। এই বেগের মানটা আসবে 3,424 মিটার পার সেকেন্ড। তো মোটামুটি এই ম্যাথটা যদি করতে পারো তাহলে রিটেনে যে টাইপের ম্যাথ প্রবলেম আসুক না কেন তুমি সলভ করতে পারবা। এখানে একটা কথা উল্লেখ্য, আমরা এই যে সূত্রগুলো খাটাইতেছি এখানে জি এর মান 9.8 বসাইতেছি। তো স্বভাবত এই প্রশ্নটা আসতে পারে যে রকেট তো নরমালি অনেক উপরে যায়, তো সেখানে কি জি এর মানটা আর কনস্ট্যান্ট থাকে না? আসলে জি এর মানটা কনস্ট্যান্ট থাকে না, জি এর মানটা পরিবর্তন হয়। তো আমরা আমাদের লিমিটেশনের জন্য আমরা আপাতত ধরে নিচ্ছি আর কি যে জি এর মানটা ধ্রুবক থাকে, জি এর মানটা 9.8 থাকে, ঠিক আছে। নরমালি কিন্তু জি এর মানটা চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এত কমপ্লেক্স সিচুয়েশন আমরা আপাতত চিন্তা করতেছি না, আমরা খুব সহজভাবে চিন্তা করেই ম্যাথগুলো করতেছি। তো মোটামুটি তুমি এই ম্যাথগুলো করলেই তুমি কমন পেয়ে যাবে। আশা করা যায় এখান থেকে আর জটিল কোনো ম্যাথ আসার তেমন কোনো সম্ভাবনা নেই। জাস্ট এই বেগের জিনিসটা তোমাদের বইতে ওইভাবে নাই, বেগ নির্ণয় করার ব্যাপারটা। তো আমি তো কিভাবে সূত্রটা আসে ওটা বলে দিলাম, আর এখান থেকে তো এই বেগ নির্ণয় ম্যাথ প্রবলেমও সলভ করে দিলাম। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।